হ্যালো, ওয়েলকাম টু ব্লগ বাড়ি। আমাদের ব্লগ বাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জুয়েল আছি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটা এপিসোড নিয়ে। এবং আজকের টপিক আপনাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সেই জন্য আমরা ধরে আনতেছি এই সময়ের খুবই একজন ব্যস্ত মানুষ যাকে খুঁজে পাওয়া খুব টাফ ছিল। আমরা আপনাদের অনুরোধে শুধুমাত্র ওকে ধরে আনছি যে আইএলস এ ইনহিউম্যানিক, মানে বাংলা যদি বলি অমানুষিক অমানবিক স্কোর করছে। সে ব্যান্ড স্কোর 9 এর মধ্যে 8 পেয়েছে। দ্যাট মিনস আইএলস 8 out of 9। তো আপনাদের সাথে সে আজকে শেয়ার করবে তার এই জার্নি, সে কিভাবে এই রেজাল্ট করলো এবং আপনারা কিভাবে ওর মতো হতে পারবেন বা আশেপাশে যেতে পারবেন সেই নিয়ে আমরা আজকে আলাপ করবো। তো প্রথমে আমরা ইনভাইট করি, যদিও আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে সে দাঁড়ায় আছে এখানে অলরেডি। তো আমরা ইনভাইট করি ইসমামকে। এই ইসমাম, কি অবস্থা ভাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগে প্রথমে বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আমি তো সবসময় জোশ থাকে, তোমাদের সাপোর্ট পেয়ে আমি আসলে এমনিতেই চাঙ্গে আছি। আচ্ছা, তোমার সম্বন্ধে আমি জানি কিন্তু পোলাপান জানে না। তুমি সবাইকে একটু তোমার ছোট্ট করে পরিচয় দাও একটু। ওকে, আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম হচ্ছে ইসমাম। আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমার ব্যাচেলার্স কমপ্লিট করি এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে। তারপর আমি ডিসাইড করি টু স্টাডি ইন অ্যাব্রড, এন্ড তারপর আমি অ্যাপ্লাই করতে থাকি। আই ওয়াজ গোয়িং থ্রু আ লট অফ অ্যাপ্লিকেশন প্রসেসেস, কিছু স্কলারশিপ পাই। তারপর আমি ডিসাইড করি হচ্ছে গিয়ে আইটিসি তে আসার জন্য। আইটিসি হচ্ছে ইউনিভার্সিটি অফ টুয়েন্টেতে, এটা নেদারল্যান্ডসে। এবং আমি এখানে আইটিসি এক্সেলেন্স স্কলারশিপ নিয়ে জিও ইনফরমেশন সায়েন্স এন্ড আর্থ অবজারভেশনে মাস্টার্স করছি। আমার স্পেশালাইজেশন হচ্ছে ন্যাচারাল হ্যাজার্ড এন্ড ডিজাস্টার রিস্ক রিডাকশন। ওকে, দ্যাটস মি বেসিক্যালি। গ্রেট, দ্যাট মিনস মানে কয়দিন পরে যদি দেশে খুব বন্যা দুর্ভিক্ষ লাগে তাহলে আগে আগে ইসমাম আমাদেরকে ইনফর্ম করে দিবে যে সবাই আশ্রয় কেন্দ্রে যান। সো আমরা উইশ করবো যে ইসমাম খুব ভালো কিছু করবে আপনার জন্য। ইনশাআল্লাহ। তো ইসমাম, তুমি তো আজকে টপিক সম্বন্ধে জানো যে আমরা আজকে মেইনলি আইএলস নিয়ে আলাপ করব। আমি জানি আইএলস জিনিসটা কি, যদি তোমাদের স্কোর করি নাই, কিন্তু তুমি যদি একটু তোমার ভাষায় আমাকে একটু এক্সপ্লেইন করো যে আইএলস জিনিসটা কি এবং কেন দরকার। ওকে, ফার্স্টে কিছু বেসিক কথা বলতে চাই আইএলস এর ব্যাপারে। সেটা হচ্ছে যে আইএলস হচ্ছে জাস্ট আ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, অ্যাজ দ্য নেম সাজেস্ট, অ্যাজ দ্য অ্যাব্রিভিয়েশন সাজেস্ট। আইএলস হচ্ছে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আমরা বাংলাদেশে খুব হাইপড এবং খুবই ওভাররেটেড বিজনেস আইএলস, এবং আইএলস এর স্কোরও একটা বিজনেসের একটা অংশ। সো এগুলো নিয়ে আমার মনে হয় যে খুব বেশি মানে যারা বাইরে পড়তে যায় বা জব করতে যায় তাদের জন্য আইএলস খুবই নেসেসারি একটা জিনিস। এই জন্য বাংলাদেশে আসলে বিজনেসের পরিধিটা বেড়ে যায় এবং কিছু মিসকনসেপশন রাইজ করে। তো আইএলস নিয়ে অনেক মানুষ অনেক ভয় পায়। আমার মতে আইএলস নিয়ে ভীতির কোনো কারণ নেই। আইএলস যতটুকু কঠিন ভাবা হয় ততটুকু কঠিন আসলে না। যদি ইজিলি দেখা যায়, এভরিথিং ইজ ইজি। তো এটা আমি আমার নিজের পার্সোনাল অভিমত, এবং আমি কিছু স্লাইডস শেয়ার করতে চাই, এবং আমি কিছু জিনিস বলতে চাই আইএলস এর ব্যাপারে, কিছু বেসিক্স আইডিয়াস দিতে চাই, কিছু মিসকনসেপশনের ব্যাপারে কথা বলতে চাই, কিছু টিপস এন্ড ট্রিক্সও দিতে চাই। সো দ্যাট ইজ মাই প্ল্যান। এন্ড যখন সুবিধা, আমি কি এখন স্লাইডটা শেয়ার করব? স্লাইড এখন না, মেইনলি আমরা একটু ওকে। পরে শেয়ার করি। তো প্রথমে তুমি ঠিক আমাকে আছে। আইএলস সম্বন্ধে বলো, মানে আইএলস এর মডিউলটা বা আইএলস এর টাইপটা কেমন বা স্ট্রাকচারটা ওকে, কেমন আমাদেরকে। আমার সবকিছু হচ্ছে কি ওই স্লাইডের মধ্যে ছিল। তো ওকে, এই জন্য আমি বলছিলাম। আমরা স্লাইডে হ্যাঁ, একটু তাহলে আমরা স্লাইডে চলে যাই, তাহলে সরাসরি আমরা স্লাইডে চলে যাই তাহলে। হ্যাঁ, আমি ওটা দেখাতে দেখাতে কথা বলতে থাকি, তাহলে মনে হয় বেটার আমার জন্য। ওকে, আপনার স্ক্রিন শেয়ারিং অপশনটা অফ করা। হুম, ওকে, গ্রেট। ইয়াস, এখন আই ক্যান। দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। ওকে, সো দিস আর আ ফিউ স্লাইডস দ্যাট আই ওয়ান্টেড টু শেয়ার। ওকে, এখানে ঠিক আছে। সো আইএলটিএস এর বেসিক্স। আইএলটিএস এর ইলাবোরেশন হচ্ছে আইএলটিএস হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এন্ড আইএলটিএস হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, যেটা কিনা ভাই বলছিলেন। সেটা হচ্ছে একাডেমিক এন্ড জেনারেল ট্রেনিং। একাডেমিক হচ্ছে যারা হচ্ছে পড়াশোনা করতে আসতে চায়, তাদের জন্য একাডেমিক আইএলটিএস এর দরকার হয়। আর যারা হচ্ছে গিয়ে জব পারপোজে কোনো দেশে ভিজিট করতে যায়, স্পেশালি কানাডা, তাদের জন্য জেনারেল ট্রেনিং বা জিটি প্রয়োজন হয়। সো আইএলটিএস এর তিনটা খুব বেসিক সেগমেন্টস আছে, আর একটা ফোর্থ সেগমেন্ট আছে যেটা আমি এখানে মেনশন করিনি। সেটা হচ্ছে
স্পিকিং। সো আইএলটিএস এর তিনটা বেসিক সেগমেন্টস হচ্ছে রিডিং, লিসেনিং এন্ড রাইটিং, যেটা কিনা একদিনেই ইউজুয়ালি পরীক্ষাটা হয়। এন্ড লিসেনিং এ যেটা হয় সেটা হচ্ছে যে ইউ উইল লিসেন টু 4 রেকর্ডিংস, 4টা রেকর্ডিং থাকে। আমরা তখন আমাদেরকে হেডফোন প্রোভাইড করা হয়, এন্ড রেকর্ডিং গুলো থাকে হচ্ছে নেটিভ ইংলিশ স্পিকারসদের। তারা হচ্ছে বিভিন্ন কনটেক্সটে কথা বলে, যেমন হতে পারে কেউ সুপার মার্কেটে গিয়েছে, তারা হচ্ছে সেলসম্যান এবং হচ্ছে কাস্টমারের মধ্যে যে কনভারসেশনটা সেটা হচ্ছে রেকর্ডেড থাকে, সেগুলো শুনে কোয়েশ্চেন্স আনসার করতে হয়। এখানে 4টা রেকর্ডিং থাকে এবং 4টা সেটের কোয়েশ্চেন থাকে, তো ওগুলো অ্যান্সার করতে হয়। এবং এখানে মাল্টিপল পিপল থাকতে পারে, কোন একটা ইউনিভার্সিটির লেকচার হতে পারে, সেগুলো চেক করা হয় যে একটা স্টুডেন্ট বা একজন জব সিকার কিভাবে তাদের কতখানি কম্প্রিহেন্ড করতে পারছে একটা ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্টে, যেহেতু আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা ইংরেজি না। এইটাই হচ্ছে আইএলটিএস লিসেনিং এর মেইন পারপাস। একাডেমিক রিডিং এর পরে আসছে। সো জেনারেল ট্রেনিং এবং একাডেমিক আইএলটিএস এর একটা বেসিক ডিফারেন্স হচ্ছে লিসেনিং ইজ সেম ফর বোথ, কিন্তু একাডেমিক রিডিং এবং একাডেমিক রাইটিং এর সাথে একাডেমিক এবং হচ্ছে জেনারেল ট্রেনিং এর ডিফারেন্স থাকে। যেমন রিডিং, একাডেমিক রিডিং এবং জেনারেল ট্রেনিং এর রিডিং দুইটা ডিফারেন্ট হয়, এবং সেম থিং অ্যাপ্লাইজ ফর রাইটিং অ্যাজ ওয়েল। সো একাডেমিক রিডিং এ যেটা করতে হয়, আমি একাডেমিক আইএলটিএস এর উপর একটু ফোকাস করছি, কারণ আমরা মেইনলি উই আর মেকিং দিস ফর স্টুডেন্টস আই থিংক। সো ইয়া, সো আমরা একাডেমিক রিডিং যেটা পাই সেটা হচ্ছে যে 3টা প্যাসেজেস থাকে। এই প্যাসেজ থেকে আমাদেরকে 40টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়। ক্ষেত্রেও সেম, আমরা 40টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। লিসেনিং এর টাইমটা আমি মেনশন করতে ভুলে গিয়েছি, 30 মিনিটস টাইম থাকে 4টা রেকর্ডিং এর জন্য, এবং 10 মিনিটস টাইম এক্সট্রা দেয়া থাকে ট্রান্সফার টাইম। সো লিসেনিং যখন আমরা রেকর্ডিং শুনি তখন আমাদের জন্য সুবিধা হয় যদি আমরা কোয়েশ্চেন পেপারে মার্ক করে রাখি, এন্ড দেন 10 মিনিটস এক্সট্রা দেওয়া হয় যাতে আমরা ওইখান থেকে আমরা অ্যান্সার শিটে যাতে অ্যান্সারটা ট্রান্সফার করতে পারি, ফর দ্যাট রিজন। আর একাডেমিক রাইটিং এর জন্য 60 মিনিটস, একাডেমিক রিডিং এর জন্য 60 মিনিটস টাইম পাওয়া যায়। So 60 minutes an examinee will have to answer go through 3 passages and answer 40 questions. So for that, passage গুলোর হার্ডনেস লেভেলটা একটু ডিফারেন্ট থাকে। ফার্স্ট প্যাসেজ থেকে সেকেন্ড প্যাসেজটা একটু হার্ডার, এন্ড থার্ড প্যাসেজটা একটু বেশি হার্ডার হয়। সো এখানে টাইম ম্যানেজমেন্টটা খুবই ক্রুশাল। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স যদি আমি বলতে চাই যে প্রথম দিকে যখন আমি কিছু মক টেস্ট দিচ্ছিলাম তখন থার্ড প্যাসেজটা শেষ করাটা আমার জন্য একটু টাফ ছিল। ইভেন লাস্টের দিকে আমি মেইন এক্সাম যখন নেই তখন আমার সাথে আরো যারা এক্সাম দিয়েছে তাদেরকেও দেখেছি অনেক প্রবলেম ফেস করতে থার্ড প্যাসেজ নিয়ে, টাইম মতো শেষ করা নিয়ে। সো 60 মিনিটস, সো বেসিক্যালি 20 মিনিটস পার প্যাসেজ হচ্ছে পাওয়া যায়। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফার্স্ট প্যাসেজে কখনোই হচ্ছে কি খুব বেশি টাইম স্পেন্ড করা যাবে না, কারণ হার্ডনেস লেভেল অনুযায়ী দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট। সো দ্যাট ইজ অল অ্যাবাউট একাডেমিক রিডিং মোর অর লেস। এন্ড দেন একাডেমিক রাইটিং এ আসি, এটা খুবই চ্যালেঞ্জিং হয়ে থাকে, এবং বাংলাদেশের যাদের সাথে কথা বলেছি আমি এবং আমার নিজেরও এক্সপেরিয়েন্স বলে যে একাডেমিক রাইটিং এর স্কোর খুব ভালো করাটা আসলে খুবই টাফ। একাডেমিক রাইটিং এ যেটা হয় যে 2টা রাইটিং টাস্ক থাকে, এবং হচ্ছে একটা ডায়াগ্রাম দেয়া থাকতে পারে ফার্স্ট কোয়েশ্চেনে, বা হচ্ছে একটা গ্রাফ দেয়া থাকতে পারে। সেখান থেকে ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের অ্যান্সার করতে হবে যে গ্রাফটা আসলে কি বলতে যাচ্ছে, বা একটা টেবিলও থাকতে পারে, 6 or 8 টাইপস অফ ডায়াগ্রাম থাকতে পারে। ওখান থেকে আমাদের এক্সপ্লেইন করতে হবে যে আমরা এই গ্রাফ থেকে কি বুঝতে পারছি। এবং দ্য সেকেন্ড কোয়েশ্চেন থাকে হচ্ছে একটা নর্মাল একটা র্যান্ডম কেস দেয়া থাকে, সেখান থেকে 2 ধরনের অপিনিয়ন অ্যারাইজ করতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ। বাট একটা পজিটিভ এন্ড নেগেটিভ ইট কমপ্লিটলি ডিপেন্ডস আপন ইউ। আপনি যেটা মনে করবেন যে পজিটিভ আপনি সেটাও আপনি ব্যাখ্যা করবেন, এবং যেটা আপনি মনে করবেন যে নেগেটিভ আপনি সেটাও ব্যাখ্যা করবেন, এবং আপনি তারপরে আপনার নিজের কারণ দর্শাবেন যে কোনটা আসলে আপনি পজিটিভ মনে করলেন এবং কেন অন্যটাকে আপনি পজিটিভ মনে করেননি, এবং কেন ওটাকে নেগেটিভ মনে করছেন, বা কেন ওটাকে আপনি প্রেফার করছেন না, not necessarily positive or negative. So that is about academic writing, but there is one very important thing to remember in academic writing. Academic writing এ অনেকে অনেকগুলো ভুল করে, সেটা হচ্ছে যে তারা ভাবে যে if I use very tough synonyms, like very complex synonyms, very unusual ones, তাহলে হচ্ছে আমার স্কোর ভালো করার পসিবিলিটিস বেশি, which is completely wrong. IELTS writing
academic writing or general writing, everything, it all depends on how well you can express your opinion, nothing else. এটা সায়েন্টিফিক রাইটিং এর ব্যাপার না, এবং হচ্ছে এটা কোনো লিটারেচার না যেখানে হচ্ছে কি আপনার আপনার নিজের কারুকার্য দেখাতে হবে। তো এখানে হচ্ছে গিয়ে সবচেয়ে মূল প্রয়োজন যেটা, সেটা হচ্ছে আইএলটিএস এর ক্যামব্রিজের দেয়া কিছু স্ট্রাকচারস আছে, সেই স্ট্রাকচারস আমাদের ফলো করতে হবে। এখানে কোহেশন, তারপর হচ্ছে গিয়ে আমার সেন্টেন্সের সেন্স কিরকম আমি মেক করতে পারছি, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট আইএলটিএস একাডেমিক অর জেনারেল রাইটিং এর জন্য। সো একাডেমিক রাইটিং ও জেনারেল রাইটিং এর কোয়েশ্চেন স্ট্রাকচার কমপ্লিটলি ডিফারেন্ট, স্পেশালি রাইটিং এর জন্য। এবং এটার জন্য প্রত্যেকটার স্ট্রাকচার এবং আমাকে আমাকে তখন খুব ভালো মতো বুঝতে হবে যে আমাকে কি কি কারণে আমাকে মার্ক দেয়া হবে এবং কি কি কারণে আমার মার্ক ডিডাক্ট করা হবে। সেগুলো যদি আমি বুঝতে পারি তাহলে আই ক্যান স্কোর আ গুড নাম্বার ইন আইএলটিএস একাডেমিক রাইটিং। সো দ্যাট দোজ আর দ্য বেসিক্স। এরপরে আসি কিছু মিসকনসেপশনে। সো আইএলটিএস, সো যেটা আগে বলেছি অলরেডি, আইএলটিএস হচ্ছে গিয়ে শুধুমাত্র একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, নাথিং এলস, ইটস জাস্ট আ টেস্ট। সো আমরা যেমন বাংলায় কারোর সাথে কথা বললে আমরা বুঝতে পারি যে তার রিজিয়নটা কোথায়, তার কথার কিছু অ্যাকসেন্ট শুনে আমি হয়তো বা বুঝতে পারছি, তেমন আমরা যদি একটা এনভায়রনমেন্টে যাই, একটা ইংলিশ স্পোকেন কমিউনিটিতে যদি আমরা বসবাস করতে যাই, যেখানে ফর আওয়ার এডুকেশন, ফর আওয়ার জব অর ফর হোয়াট এভার, সো দে নিড টু নো ইফ আই ক্যান সার্ভাইভ। সো এই জন্যই হচ্ছে কি আইএলটিএস এক্সামটা বেসিকলি নেওয়া হয়। সো এটার মাধ্যমে কোনোভাবেই আইএলটিএস কোনোভাবেই প্রমাণ করে না, যেমন আইএলটিএস একটা ভালো স্কোর থাকা মানে এটা কখনোই প্রমাণ করে না যে সে খুব ভালো স্টুডেন্ট, বা তার অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি খুব ভালো, বা তার অ্যাপটিটিউড খুব ভালো, এরকম কিছুই না। আইএলটিএস শুধুমাত্র সে কতখানি ভালোভাবে ইংরেজি ভাষাটা শুনতে, বুঝতে এবং বলতে আর লিখতে পারছে, এছাড়া আর কিছুই না। আর ইউনিভার্সিটি গুলো জিজ্ঞেস করে যে আমাদের যাদের মাদার টাং বা মাতৃভাষা হচ্ছে ইংরেজি না, তারা কতখানি আমরা হচ্ছে লার্নিং এনভায়রনমেন্ট যদি ইংরেজিতে থাকে তখন আমরা কতখানি ভালো মতো আমরা সেটা বুঝতে পারছি, লেকচার গুলো বুঝতে পারছি, ক্লাস নোট নিতে পারছি, আমাদের পিয়ার্সদের বা হচ্ছে ফ্রেন্ডসদের সাথে কিভাবে আমরা হচ্ছে গিয়ে কমিউনিকেট করতে পারছি। তো সেটার কারণেই হচ্ছে ইউনিভার্সিটিস গুলো আইএলটিএস এর একটা সার্টিফিকেট চায়। আর আইএলটিএস এর ব্যাপারে শুরুতে যেটা বলেছিলাম যে আইএলটিএস ইজ নট এজ কমপ্লিকেটেড অ্যাজ ইট জেনারেলি থট ইন বাংলাদেশ। আইএলটিএস এর ব্যাপারে আমাদের অনেক অনেক বেশি একটা ভয় থাকে, আমার নিজেরও অনেক ছিল। যখন আমি এক্সামটা নিলাম এবং আমি যখন বুঝতে পারলাম যে আসলে মনে হয় আমি স্ট্রাকচারটা ফলো করলেই পারবো, সো স্ট্রাকচারটা ফলো করেছিলাম এন্ড ইট পেইড অফ টু মি প্রিটি নাইসলি। সো যেটা আমি বলতে চাচ্ছি যে ইট ইজ নট দ্যাট টাফ টু স্কোর আ গুড স্কোর ইন আইএলটিএস যদি আমার অ্যাপ্রোচটা ঠিক থাকে। আর যেটা আগেও বলেছিলাম যে কঠিন শব্দ আমার এখানে ভোকাবুলারি টেস্ট করা হচ্ছে না প্রথমত, কিন্তু তার মানে এই না যে আমি একদম লেম ওয়ার্ডস ইউজ করব। যেটা আমার কথায়, যেটা আমার লেখার, যদি আমি লিখতে যাই বা আমি যদি কথা বলতে যাই, তখন তারা এটাও দেখে আমার কমপ্লেক্স সেন্টেন্স বা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করার ক্যাপাবিলিটি কিরকম, আমি কতখানি ভালোভাবে পারছি আমার কমপ্লেক্স সেন্টেন্স গুলো ইউজ করতে, both in writing and speaking, তারা এটা চেক করে। এবং আমার এখানে সুপার ক্রিটিক্যাল সিনোনিমস বা ফ্রেজেস দিয়ে আসলে আমাকে মান যাচাই করা হয় না। আমরা যদি ক্যামব্রিজের দেয়া আইএলটিএস এর যে স্কোরিং ওয়ে বা স্কোরিং স্কেল, সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে সেখানে কোনটার উপরে জোর দেওয়া হচ্ছে এবং কোনটার উপরে জোর দেওয়া হচ্ছে না। সো আমরা যদি ওটা জানতে পারি বা ওটা বুঝতে পারি তাহলে আমরা খুব ভালোভাবে এটা খেয়াল করতে পারবো বা এটা আমরা আয়ত্ত করতে পারবো যে আমাদের প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত এবং আমাদের কোনটার উপরে ফোকাস করা উচিত এবং কোনটার উপরে ফোকাস করা আসলে কোনো দরকার নেই। দ্যাট ইজ ইট। এন্ড তারপরে আসি কিছু টিপস নিয়ে। সো আমাদের দেশে অনেক অনেক বেশি পপুলার হচ্ছে ক্যামব্রিজের আইএলটিএস এর কিছু বই। ক্যামব্রিজের আইএলটিএস এর বই 1 to 14 and something থাকতে পারে, আমি আসলে জানিও না কোথায় গিয়ে শেষ হয়েছে। কিন্তু আমার মতে আমার যেটা পার্সোনাল এক্সপেরিয়েন্স আমি বলতে চাই এখানে, সবার মতামত ভ্যারি করতে পারে। সবাই বলতে পারে যে ক্যামব্রিজের আইএলটিএস সব শেষ করে ফেলো, 1 থেকে 14 পর্যন্ত শেষ না করলে আসলে আইএলটিএস এর এক্সামে বসা আসলে উচিতই না। ফর মি, আমার আইএলটিএস এর এক্সামের প্রিপারেশন নেওয়া হয়েছে টোটাল হচ্ছে
15 অথবা 20 দিন টোটাল, এবং এর মধ্যে আমার হাতে সময় ছিল না। সো আমার হাতে সবগুলা বইও আমার সম্ভব ছিল না আমার পক্ষে শেষ করা। তো আমি যেটা করি, আমি 11 থেকে এর পরের বইগুলা 11, 12, 13 and 14 আমি ফলো করি, এবং ওখানে ক্যামব্রিজের আইএলস বই বা যে কোনো ধরনের আইএলস এর যে বই থাকে এখানে সবগুলোতে হচ্ছে কি একটা বেসিক জিনিস, সেটা হচ্ছে কি এখানে দিস আর ফুল অফ এক্সারসাইজ কোয়েশ্চেন্স, নাথিং এলস। এন্ড কিছু কিছু বইয়ের শুরুতে দেয়া থাকে হচ্ছে কিছু টিপস এন্ড ট্রিক্স, আইএলস এর স্ট্রাকচারের ব্যাপারে বলা থাকে, যেটা কিনা অলরেডি অনলাইনে খুবই রেডিলি অ্যাভেলেবল। তাও বই থেকে দেখে আমাদের হচ্ছে গিয়ে হার্ড কপি থেকে পড়তে হয়তো বা আমাদের মাথায় আয়ত্ত করার জন্য আমরা বেশি ইউজ টু, সো ইট হেল্পস। এখন যেটা বলবো যে আরেকটা বই আছে, সেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের আইএলস প্লাস। এখানে হচ্ছে 3টা বইয়ের সেট থাকে, 1, 2 and 3। আমি খুব একটা শেষ করতে পারিনি বইগুলো সবগুলো, কিন্তু দিস বুকস আর রিয়েলি নাইস। এখানে একটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে আমি যখন আমি কিছু মক টেস্টও নিয়েছিলাম, কিন্তু এবং আমার যে আইএলস এর মেইন এক্সামের যে এক্সপেরিয়েন্স, সেখানে কোয়েশ্চেনের যে হার্ডনেস লেভেল এবং এই সমস্ত বইয়ের যে এক্সারসাইজ কোয়েশ্চেন্স, সেগুলোর সাথে আমি একটু ডিফারেন্স খেয়াল করতে পারি। যেমন ক্যামব্রিজের আইএলস এর যে বইগুলো, সেগুলোর কোশ্চেন আমার কাছে খুবই ইজি মনে হয়েছে যদি আমি কম্পেয়ার করি হচ্ছে আইএলস এর মেইন এক্সাম পেপারের সাথে। আর ব্রিটিশ কাউন্সিলরটাকে আমি বলবো যে আইএলস এর মেইন এক্সামের কোয়েশ্চেনের কাছাকাছি, more or less. So Cambridge is rather easy. I don't think that's in practice anymore from Cambridge itself. কিন্তু ব্রিটিশ কাউন্সিলরটা হচ্ছে গিয়ে একটু কাছাকাছি, কারণ ব্রিটিশ কাউন্সিল itself provides the exam opportunities for us, and I think ওদের বইটা অনেক নতুন এবং ওদের কারিকুলামটা একটু নিউ, সো এই জন্য হচ্ছে কি ওরা হচ্ছে কি একটু ভালো মতো বইটাকে ফর্মুলেট করতে পেরেছে। সবচেয়ে বেশি হেল্পফুল আমার জন্য যেটা ছিল সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলস। আমি নিজে হচ্ছে গিয়ে খুবই ডিভাইস ফ্রিক ছিলাম, এবং হচ্ছে আমার খুবই সারাদিন ধরে মোবাইল হাতে নিয়ে পড়ে থাকতে একটা বদভ্যাস হয়ে গেছিল। সো আমি যেটা করেছিলাম যে আমি ইউটিউব চ্যানেলস ইউজ করা শুরু করলাম, এবং আমি দেখতে শুরু করলাম যে আসলে কিরকম হয় আইএলস থেকে, আমি আইএলস এর ব্যাপারে কতখানি জানতে পারি ইউটিউব থেকে অথবা অনলাইন সোর্সেস থেকে। আমি দুটো ওয়েবসাইট বা দুটো ইউটিউব চ্যানেল খুঁজে পাই যেগুলো আমাকে, আমি বলবো যে সবচেয়ে বেশি হেল্প করেছে। ফার্স্ট একটা নাম বলতে চাই E2 আইএলস এবং আইএলস লিজ। আইএলস লিজ খুবই বোরিং মনে হতে পারে, কিন্তু দোজ আর নট বোরিং এট অল। আপনি যদি E2 আইএলস ফলো করেন, আপনি স্ট্রাকচারের ব্যাপারে খুব ভালো মতো একটা আইডিয়া পাবেন, যে আইএলস রাইটিং পার্ট 1 এন্ড অলসো পার্ট 2 ওরা ভেঙে ভেঙে ধরে 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 বুঝিয়ে দেয় যে কোন ধরনের কোয়েশ্চেনে আমার কোনটা ফলো করা উচিত। আমি এক্স্যাক্টলি সেম স্ট্রাকচার ফলো করেছি এবং আই স্কোরড প্রিটি ডিসেন্ট। সো আইএলস E2 আইএলস এর জন্য আমি বলবো যে E2 আইএলস এর এবং আইএলস লিজ এদের দুটোরই হচ্ছে গিয়ে ওয়েবসাইটসও আছে। ওয়েবসাইটসে অনেক অনেক টেস্ট কোয়েশ্চেন্স এবং টেস্ট সিনারিওস দেয়া আছে, সেগুলো যদি আমরা ফলো করি এবং ভিডিওস গুলো যদি আমরা প্রত্যেকটা লেসেন্স আমরা যদি খুব ভালো মতো ফলো করতে থাকি, তাহলে it will be really helpful for someone who wants to go for the IELTS exam. আরেকটা জিনিস হচ্ছে যে কি বলে যে ইউটিউবে কিছু ভিডিওস থাকে, যেমন রিয়েল টেস্ট কোয়েশ্চেন্স, মানে রিয়েল টেস্টের সিনারিওতে একজন মানুষ কিভাবে কথা বলছে একজন এক্সামিনারের সাথে, একজন এক্সামিনি কিভাবে কথা বলছে, এবং কিছু মক স্পিকিং টেস্টের ভিডিও দেওয়া থাকে। সো স্পিকিং টেস্টের জন্য আমরা যদি এগুলো ফলো করি, তখন হচ্ছে গিয়ে এটা খুবই হেল্পফুল। তখন আমি আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি বুঝতে পেরেছিলাম যে ওকে, এই মানুষটা 9 স্কোর করেছে, সো আমার কতখানি ইমপ্রুভ করা প্রয়োজন আমি যদি কাছাকাছি স্কোর করতে চাই। এই মানুষটা 6.5 স্কোর করেছে, তাহলে আমার কি মনে হয় আমি কতখানি এর থেকে বেটার বলতে পারি, নাকি আমি এরকম 6.5 পাবো। সো যদি আমি বুঝি আমার লেভেলটা কোথায়, then I will understand how much room do I have for improvement. So এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তো আমার মতে যে আমরা যদি ভিডিওস দেখতে থাকি যে আসলে কি মানে মানুষ কিভাবে কথা বলছে এবং রিয়েল টেস্ট সিনারিওস আছে, এগুলো খুবই হেল্পফুল। ইউ ক্যান মেক ইউজ অফ দ্য ইউটিউব চ্যানেলস এন্ড ওয়েবসাইটস ভেরি ওয়েল। আর একটা অ্যাপ আমি বলতে চাই, সেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলেরই একটা অ্যাপ আছে, সেটার নাম হচ্ছে আইএলস প্রেপ।
আইএলটিএস প্রেপ অ্যাপটা যেটা করে সেটা হচ্ছে যে আমাদের এখানে কোশ্চেন্স মোবাইলে বা হচ্ছে কি আমাদের যে কোনো ডিভাইস আমরা এটা ইউজ করতে পারি, এবং এখানে যেটা হয় যে স্পিকিং প্র্যাকটিসের জন্য যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে হুম উইল ইউ টক টু, আপনি কার সাথে কথা বলবেন। আপনি আপনার ফ্রেন্ডদেরকে ফোন করে কথা বলবেন, ফ্রেন্ডরা মজা নিতে পারে, ফ্রেন্ডরা, বা আপনি ওরকম কনভেনিয়েন্ট কারো যদি পার্টনার আপনার না থেকে থাকে, বা আপনি সারাদিন যদি মক টেস্ট যদি দিতে না পারেন, তাহলে আইএলটিএস প্রেপ অ্যাপ ক্যান বি ইয়োর ফ্রেন্ড। আপনি এখানে হচ্ছে আপনার নিজের রেকর্ড করতে পারেন নিজেকে এবং নিজেই শুনতে পারেন। এছাড়া কিছু অনলাইন কিছু অ্যাপ আছে যেমন ক্যামলি, এবং কিছু ভয়েস কলিং অপশনস আছে যেখানে হচ্ছে কি আপনি নেটিভ ব্রিটিশ অথবা আমেরিকান বা নেটিভ ইংলিশ স্পিকারদের সাথে মোরলেস কথা বলতে পারবেন। তো এগুলো এক্সপ্লোর করাটা যদি আপনার জরুরি মনে হয় আপনি সেগুলো এক্সপ্লোর করতে পারেন। দিস আর কমপ্লিটলি টিপস, দিস আর নট দিস আর সামথিং দ্যাট ইউ হ্যাভ টু ডিসাইড ফর ইউর সেলফ। এরকম আরো হাজার হাজার ইউটিউব চ্যানেল আছে, হাজার হাজার বই আছে, হাজার হাজার অ্যাপ আছে। তো আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা ইউজ করবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে এগুলো খুবই খুবই হেল্পফুল আইএলটিএস এর জন্য। তো আপনি এগুলো এক্সপ্লোর করে দেখতে পারেন যে স্ট্রাকচারটা বোঝার জন্য কতখানি হেল্পফুল এগুলো। আমার কাছে সত্যি মনে হয় যে E2 আইএলটিএস এর রাইটিং এর যে ইলাবোরেশনটা, রাইটিং এর যে এক্সপ্লেনেশন, সেটা খুবই হেল্পফুল স্ট্রাকচার বোঝার জন্য। কারণ আমরা যেটা বুঝতে পারি না সেটা হচ্ছে যে আমরা স্ট্রাকচারটাই হয়তো বা ঠিক মতো বুঝতে পারি না, এবং স্ট্রাকচারটা না বোঝার কারণে আমরা ভালো একটা স্কোর করতে পারি না রাইটিং এ। তো আমার মতে এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। সো আমি চলে যাচ্ছি কিছু ট্রিক্সে। সো বাংলাদেশ এটা ট্রিক্স ছাড়াও হচ্ছে গিয়ে কিছু গুড টু নোজ বলা যায়। সো বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশে হচ্ছে আমাদের ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি এরা হচ্ছে প্রমিনেন্ট আইএলটিএস টেস্ট টেকার্স। কিন্তু এখানে আমাদের একটা জিনিস মনে রাখা প্রয়োজন খুব ভালো মতো, সেটা হচ্ছে যে আমি যেই সেন্টারে আমি আইএলটিএস টেস্টটা দিচ্ছি সেই সেন্টারে আমি আমার সেন্টারটা কি পরিমাণ ওয়েল ইকুইপড, কি পরিমাণ মানে ওদের 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 কেমন সাপোর্ট ফ্যাসিলিটিস আছে। যেমন আমি অনেক কেসেস শুনেছি যেখানে হচ্ছে কি কিছু কিছু, আমি নাম বলছি না স্পেসিফিক্যালি, কিছু কিছু টেস্ট সেন্টারে এরকম হয় যে লোডশেডিং এর ঘটনা ঘটে। মাঝে মাঝে হঠাৎ করে আপনি যদি লিসেনিং এ আপনি একটা জিনিস শুনছেন, তখন যদি আপনি হঠাৎ করে আপনার কোনো কারণে যদি আপনার হেডফোন ফেল করে বা ইলেকট্রিসিটি ফেল করে, তখন ইউ ডোন্ট নো হোয়াট টু ডু। সো এই ধরনের সিচুয়েশন অ্যাভয়েড করার জন্য আমাদের একটু আগে থেকে একটু একটু বুঝে নেওয়া প্রয়োজন সিচুয়েশনটা। তো আমি যতখানি জানি এবং আমার নিজের এক্সপেরিয়েন্স এবং নিজের ফ্রেন্ডের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি যে ব্রিটিশ কাউন্সিলের টেস্ট সেন্টারগুলো কম্পারেটিভলি একটু ওয়েল ফ্যাসিলিটেটেড। আমি ঢাকার কথা বলছি, ঢাকার বাইরে যদি থাকে তখন এটা ভ্যারি করতে পারে, কারণ টেস্ট সেন্টার গুলা কমপ্লিটলি ডিপেন্ড করছে হচ্ছে গিয়ে যে মানুষটা টেস্ট সেন্টারের দায়িত্বে আছেন তার উপর, এবং ওই রিজিয়নে টেস্ট সেন্টারটা কিরকম ভাবে অ্যাভেলেবল সেটার উপর। এখানে আমি ঢাকার কথা বলছি, ঢাকাতে হচ্ছে গিয়ে ব্রিটিশ কাউন্সিল টেস্ট সেন্টার গুলো একটু ওয়েল ফ্যাসিলিটেটেড আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, তারপরেরটা বলি, সেটা হচ্ছে মক টেস্ট। মক টেস্টের কোনো বিকল্প আমি দেখিনি। আমার কাছে মনে হয়েছে যে মক টেস্ট নেওয়াটা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি মক টেস্টের মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার রিয়েল এক্সাম এনভায়রনমেন্টটা কেমন হতে পারে, এবং আপনি কিভাবে হচ্ছে রিয়েল এক্সাম এনভায়রনমেন্টে বা রিয়েল যে ফরম্যাটটা আপনি কিভাবে ফলো করবেন। বাসায় বসে আমরা সেটা করতেই পারি। বাসায় বসে আমরা 1 ঘন্টার রিডিং আমরা 2 ঘন্টা দিতে পারি, আমাদেরকে কেউ ধরতে আসবে না, মারতে আসবে না। কিন্তু মক টেস্ট দিতে গেলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে আপনি একটা সার্টেইন টাইম ফ্রেমের মধ্যে থাকছেন, তো আপনার জন্য সেটা খুবই কনভেনিয়েন্ট। আর স্পিকিং এর জন্য যেটা হয়, স্পিকিং মক টেস্ট দেওয়াটা খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। যেমন ফার্স্টে আই ওয়াজ স্ট্রাগলিং উইথ মাই কনফিডেন্স। আমার খুব প্রবলেম হয় যখন আমি আমার একটা পার্সোনাল প্রবলেম, যে আমার খুবই প্রবলেম হয় কথা বলতে যখন আমি আমার যখন কনফিডেন্স লেভেলটা যখন নিচে থাকে। কিন্তু যখন আমি কনফিডেন্ট তখন আই ক্যান এক্সপ্রেস মাইসেলফ ওয়ে বেটার। সো ফার্স্টের দিক থেকে আমি যখন নতুন একদম প্রথম টেস্ট নেওয়া শুরু করলাম, তখন আমার কাছে দেখলাম যে আমি খুবই স্ট্রাগল করছি স্পিকিং এ। তখন আমি বুঝতে পারলাম যে আমার আসলে কতখানি ইমপ্রুভ করা প্রয়োজন। সো এটা খুবই হেল্প করে একটা মানুষকে তার নিজের ইমপ্রুভমেন্ট, পার্সোনাল ইমপ্রুভমেন্টের জন্য। আমি 3টা মক টেস্ট নিয়েছিলাম মেন্টরসে, এবং আমার কাছে মনে হয়েছিল যে এটা কোয়াইট গুড। এছাড়া অনেক অনেক টেস্ট সেন্টার আছে, আপনি চাইলে বিভিন্ন টেস্ট সেন্টারে বিভিন্ন ভাবে মক টেস্ট নিতে পারেন। প্রত্যেক টেস্ট সেন্টারে যদি আপনি 2-3টা করে মক টেস্ট নেন, তাহলে আপনি ডিফারেন্ট এনভায়রনমেন্ট আপনি দেখতে পাচ্ছেন।
আপনি নিজে আরো বেশি ওয়েল প্রিপেয়ার্ড হচ্ছেন। সো ইউ ক্যান ডু দ্যাট ইফ ইউ হ্যাভ আ লট অফ টাইম, এন্ড দ্যাট ইজ অলসো রিকমেন্ডেড। স্পিকিং এর জন্য আমি এতক্ষণ ফোকাস করিনি, এখন একটু স্পিকিং এর ব্যাপারে একটু বলতে চাই। সেটা হচ্ছে স্পিকিং ইউজুয়ালি বাংলাদেশের এনভায়রনমেন্টে যেটা হয়, বাংলাদেশের টেস্ট সেন্টার গুলোর যে প্র্যাকটিসটা, সেটা হচ্ছে যে স্পিকিং টেস্ট একটা সেপারেট যেটা হয় হয় এটা মেইন এক্সাম বলতে আমি বোঝাচ্ছি যে লিসেনিং, রিডিং এবং রাইটিং, এই এই তিনটা এক্সাম হয় একই দিনে, এবং স্পিকিং ইউজুয়ালি টেক্স প্লেস ইন আ ডিফারেন্ট ডেট। সো এটা আগেও হতে পারে, পরে হতে পারে, ইউ উইল বি ইনফর্ম বিফোর হ্যান্ড। অ্যান্ড স্পিকিং এর জন্য যেটা করতে হয়, স্পিকিং এ আমাদেরকে তিনটা ভাগে ভাগ করা থাকে, তিনটা সেগমেন্ট থাকে। ফার্স্টে হচ্ছে পার্সোনাল এক্সপেরিয়েন্সেস, তারপরে হচ্ছে কিউ&এ থাকে, একটা টপিক দেয়া থাকে, এই টপিকে আমাকে কথা বলতে হয়। এই টপিকের জন্য আপনাকে 2 মিনিট টাইম বরাদ্দ করে দেওয়া হবে, 2 মিনিট আপনি কথা বলবেন। এবং তারপরে থাকে হচ্ছে গিয়ে আপনাকে কিছু কোয়েশ্চেন্স করবে এক্সামিনার্স, এবং আপনি সেগুলোর জন্য আপনি গঠনমূলক আলোচনা করবেন। ইটস নট লাইক ওয়ান ওয়ার্ড, ওয়ান সেন্টেন্স অ্যান্সার্স। তো আপনি গঠনমূলক আপনি আলোচনা করবেন ওখানে, এবং আপনি আপনার নিজের অপিনিয়ন আপনি ওখানে এক্সপ্রেস করবেন। সো স্পিকিং ক্যান বি ট্রিকি ইফ ইউ আর নট ওয়েল প্রিপেয়ার্ড। লাইক সো রাইটিং এবং স্পিকিং কে বলা হয় একটু ট্রিকিয়ার, এবং স্পিকিং এবং রাইটিং এ হচ্ছে গিয়ে একটু চ্যালেঞ্জিং যদি আপনি এখানে ফরম্যাট ফলো করার ব্যাপার থাকে। স্পিকিং এর জন্য ফরম্যাট আছে, স্পিকিং এর জন্য আপনি ফরম্যাট ফলো করবেন, এই জন্য হচ্ছে গিয়ে E2 IELTS এর ভিডিওগুলো দেখতে পারেন আপনি। স্পিকিং এর জন্য ফরম্যাটটা খুব ভালোভাবে এক্সপ্লেন করে বলা আছে যে আপনাকে পার্টিকুলার কোয়েশ্চেন টাইপের জন্য আপনি কি ধরনের অ্যান্সার দিবেন, আপনি কিভাবে শুরু করবেন, আপনি কি পজিটিভ অ্যাপ্রোচে শুরু করবেন, আপনি কি অপটিমিস্টিক অ্যাপ্রোচ নেবেন নাকি পেসিমিস্টিক অ্যাপ্রোচ নেবেন, এবং যদি আপনি দুটোই নিতে চান তাহলে আপনি কিভাবে কনক্লুড করবেন। সো এটা খুব ভালোভাবে হচ্ছে গিয়ে বলে দেওয়া আছে। এবং আপনি 2 মিনিট কি করে কভার আপ করবেন, মাঝে মাঝে আমরা যেটা করি স্পিকিং এ, যেটা আমাদের ব্যাড প্র্যাকটিস, যেটা আমি শুরুতে করছিলাম, সেটা হচ্ছে যে আমি একটা জিনিসই বারবার রিপিট করছিলাম। যেমন আমাকে যদি জিজ্ঞেস করা হলো যে টক অ্যাবাউট ইউর ট্রাভেল এক্সপেরিয়েন্স, সো আমি আমার একটা ট্রাভেল এক্সপেরিয়েন্সেস নিয়ে আমি র্যান্ডমলি বলতে বলতে আমি একটা যে জিনিস বারবার করে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে থাকি। সো যে কারণে আমার স্কোরটা কমে আসতে থাকে মক টেস্টে। যখন আমি বুঝতে পারি যে আমার আসলে রুম ফর ইমপ্রুভমেন্ট কোথায়, তখন আমি যেটা করি যে আমি হচ্ছে গিয়ে ওই স্ট্রাকচারটা ফলো করতে থাকি, তাহলে আমার কোনো কিছুই ভুল হচ্ছে না, এবং আমি কথা বলার জন্য অনেক বেশি স্কোপ পাচ্ছি, এবং আমি একটা জিনিসে বারবার ফেরত যাচ্ছি না, বিকজ আই এম ফলোইং আ সার্টেন স্ট্রাকচার। সো আমার আগের জায়গাটাতে ফেরত যাওয়ার কোনো কারণ নেই। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এটার ব্যাপারে কেউ বলে না, আমাকে কেউ বলেনি, আমি জানি না কতজন জানে, কিন্তু আমি এটা ফেস করেছি মেইন এক্সামে। সো হুইচ ইজ আইএলটিএস এর এক্সামে আমাদের একটা কমন পারসেপশন থাকে যে ফার্স্টে হবে লিসেনিং, তারপর হবে রিডিং, তারপর হবে রাইটিং। এটা আমার ক্ষেত্রে হয়নি। আমি যখন প্রথম এক্সাম হলে যাই, তখন কিছু মানুষ কমপ্লেন করছিল যে তারা হচ্ছে হেডফোনসে কিছু নয়েজ শুনতে পারছে। ফর মি ইট ওয়াজ ওকে, আমিও শুনতে পাচ্ছিলাম নয়েজ, কিন্তু যখন একটা রেকর্ডিং প্লে হওয়া শুরু করে তখন নয়েজটা কমে আসে এবং অরিজিনাল রেকর্ডিংটা তখন প্লে হওয়া স্টার্ট হয়। ফার্স্টে যে টেস্ট যে একটা রেকর্ডিং থাকে, ওটাতে কিছু নয়েজ হয়তো শোনা যেতে পারে, বা এটার জন্য ফ্রিক আউট করার কোনো কারণ ছিল না, তারা ফ্রিক আউট করেছিল। তো এই জন্য যেটা করেছে তারা হচ্ছে যে ফার্স্টে রিডিংটা নিয়েছিল আমাদের। So when your brain is prepared for listening first, and when you get to sit for reading, so this is a different experience. আমি myself আমি খুব প্রিপেয়ার ছিলাম লিসেনিং এর জন্য, কারণ আমি তখন মানে একটা মানসিক একটা ব্যাপার থাকে না, তো সেটা হঠাৎ করে যদি ভেঙে দেওয়া হয় তখন একটু ঝামেলা হতে পারে। আমার কাছে মনে হয় যদি এই স্ট্রাকচারটা ফলো করা হতো তাহলে আমি একটু বেশি কমফোর্টেবল থাকতাম, বা একটু ভালো স্কোর হয়তো বা করতে পারতাম। কিন্তু সেটা মেইন কথা না। মেইন কথা হচ্ছে যে আপনার আগে থেকে জেনে রাখা এটা খুবই প্রয়োজন যে আমার যে গিভেন স্ট্রাকচার লিসেনিং, রিডিং, রাইটিং, সেটা নাও হতে পারে। আমার আগে রিডিংও হতে পারে, ইভেন রাইটিংও হতে পারে। যদি কোনো কারণে রিডিং এর যে কোশ্চেন পেপার যদি অ্যাভেলেবল না থাকে, তাহলে তারা রাইটিং আগে নেবে, ইন বিটুইন তারা ওটা ফিক্স করার ট্রাই করবে, যেটা আমাদের কেসে হয়েছিল। আমাদের রিডিং এর পরে লিসেনিং হয়। তো রিডিং এর মাথায় যদি মানে লিসেনিং এর জন্য যেটা হয়, আপনার ইউ হ্যাভ টু ইউজ ইউর ইয়ার্স, ইউ হ্যাভ টু ইউজ ইউর লিসেনিং ক্যাপাবিলিটিস। তো রিডিং এ যেটা হয়, আমার যেটা হয়েছিল যে আমি মাথায় হঠাৎ করে প্রেশার নিয়ে ফেলেছি, এবং যেহেতু আমার ব্রেন ওটার জন্য প্রিপেয়ার ছিল না, আমি রিডিং এ খুব ভালো একটা প্রেশার যায় মানুষের উপর। তো ওই প্রেশারটা যাওয়ার পরে হঠাৎ করে ইনস্ট্যান্ট লিসেনিং এ স্টার্ট করার পরে যেটা হয়, এবং রিডিং শেষ করার পরে টাইম পাওয়া যায় না। লিসেনিং এর পর আপনি 10 মিনিটস টাইম পাবেন টু ট্রান্সফার দ্য অ্যান্সার্স টু ইউর অ্যান্সার শিট।
তো রিডিং এর পরে টাইম পাওয়া যায় না, ওরা এসে কোশ্চেন পেপার অ্যান্সার শিট নিয়ে একটা কোশ্চেন পেপার দিয়ে যাবে এন্ড ইউ উইল স্টার্ট লিসেনিং টু ইউর রেকর্ডিং রাইট অ্যাওয়ে। তো আমি ফার্স্টের তিনটাই মিস করেছিলাম, আমি মিস করেছিলাম। সেকেন্ড আমি তারপরে আন্দাজে আমার অ্যান্সার করতে হয়েছে, আমি জানি না সামহাউ আই ম্যানেজ টু স্কোর 8 ইন লিসেনিং। কিন্তু আমি ওটা নিয়ে হ্যাপি ছিলাম না, আমি খুবই টেন্স ছিলাম। তো এই জন্য আমি বলতে চাই যে খুবই ভালো মতো এটা মনে রাখা উচিত যে এই স্ট্রাকচারটা বা এই সিকোয়েন্সটা ফলো নাও করা হতে পারে। তো আমি যাতে রিডিং এর সাথে আমি যদি ফার্স্টে রিডিং এরও প্র্যাকটিস করি তাহলে আমার জন্য বেটার প্রিপেয়ার, মানে আমি এক্সাম এনভায়রনমেন্টে যাই হোক না কেন আমি একটু প্রিপেয়ার থাকবো। ওকে, দ্যাট ইজ অল ফ্রম মি ফ্রম স্লাইডস। এরপরে যদি ভাই আমাকে কিছু জিজ্ঞেস করতে চান আমি তারপরে হচ্ছে গিয়ে কনভারসেশন কন্টিনিউ করতে পারি। হ্যাঁ শিওর, অনেক ধন্যবাদ, খুবই এলাবোরেট ছিল এবং অনেক কিছু জানলাম, মানে আমি নিজেও আসলে খুব ভালো স্কোর করি নাই, তো সেই জন্য আসলে এরকম কেউ বলে নাই আমাকে, যদি বলতো তাহলে হয়তো বা একটু ভালো করতাম। তো আশা করি যারা দেখবে তারা একটু ফলো করবে। আমার কিছু কোশ্চেন ছিল এখানে, কোশ্চেন গুলো এরকম যে অনেকটা তোমার স্লাইড থেকে মেনলি, তো এখন মনে হচ্ছে একটা যে আমি তোমার প্রেজেন্টেশন নিচ্ছি, এখন তোমার কোশ্চেন পর্ব চলতেছে, তো এরকম না আসলে, ভয় পাওয়ার কিছু নেই। তো একটা ব্যাপার ছিল যে তুমি বলছো যে রিডিং এর ক্ষেত্রে টাইম ফ্রেমটা ম্যানেজ করা বা মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট, যে 1 2 3 হার্ডিং লেভেল একটু স্লো থেকে মানে কম থেকে বেশি হচ্ছে। সেই ক্ষেত্রে তোমার পার্সপেক্টিভে বা তোমার দিক থেকে তুমি প্রতিটা পর্বের জন্য কত মিনিট করে স্পেন্ড করছিলা? ইট ইজ ভেরি টাফ টু সে, কারণ অ্যাপ্রক্স আমি বলবো। আমি ফার্স্ট একটু বলতে চাই সেটা হচ্ছে যে এখানে প্র্যাকটিসের কথাটা বলতেই হবে, প্র্যাকটিস করা ছাড়া কোনো উপায় নাই। আমি যদি আমি রিডিং আমি খুবই খুবই স্ট্রিক্টলি ফলো করি, যে যখন পার্সোনালি যখন আমি প্রিপারেশন নিচ্ছি তখন আমি খুবই স্ট্রিক্টলি টাইম ফ্রেম ফলো করার ট্রাই করেছিলাম। আমি 60 মিনিটসের জায়গায় আমি নিজেকে টাইম বেঁধে দিয়েছিলাম 40 মিনিটস শেষ করার জন্য সবগুলো একসাথে। তো 40 মিনিটস আমি ম্যাক্সিমাম টাইমে আমি ফেল করেছি, 40 মিনিটস আমি শেষ করতে পারিনি, 45 মিনিটস টু 50 মিনিটস আমার লেগেছে। কিন্তু এরকমও হয় যে ফর মি আমার লোয়েস্ট টাইম আমি দেখেছিলাম যে ফার্স্ট প্যাসেজে 9 to 10 মিনিটস, ফার্স্ট প্যাসেজে অ্যান্সারিং ওটাকে পড়ে মানে আমার প্যাসেজটা পড়ে আমার কোয়েশ্চেন অ্যান্সার করা সব মিলিয়ে আমার 9 to 10 মিনিটস লেগেছে। সো কারণ ওটা ইজি থাকে অনেক। কিন্তু এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্র্যাকটিস করতে করতে এবং হচ্ছে কি বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স বা ভিডিওস দেখতে দেখতে আমি বুঝতে পেরেছিলাম, এবং যারা যারা ফলো করবে তারাও বুঝতে পারবে যে এখানে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ার কোনো প্রয়োজন নেই। দ্যাট ইজ আ ভেরি ব্যাড আইডিয়া, বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম ফর দ্যাট। যেটা করতে হয় স্কিমিং এন্ড স্ক্যানিং করতে হয়। স্কিমিং এন্ড স্ক্যানিং হচ্ছে যে আমি ফার্স্টে কোশ্চেনটা পড়ে নিব, আমার আগে কোশ্চেন কি আমি একবার পড়ে নিলাম, এর মানে এই না যে আমার কোশ্চেন মুখস্থ করতে হবে, আমি কোশ্চেন মনে রাখতে হবে তা না। আমি একবার কোশ্চেন পড়ে নিলাম, আমার সাবকনসিয়াস মাইন্ড জানে যে কোশ্চেন কি কি ছিল। সো আমি যদি একদম কোশ্চেন ডিরেক্ট কোশ্চেন থাকেও না, আইএলটিএস এর এক্সামে ভাই আপনি জানেন যে আইএলটিএস এর রিডিং এ ডিরেক্ট কোশ্চেন থাকে না, যেগুলো কিনা একদম খুব ডিরেক্টলি রিলেট করা যায় প্যাসেজের সাথে, সেরকম থাকে না, একটু অ্যাপ্লাইড থাকে বা হচ্ছে কি একটু ঘুরিয়ে দেয়া থাকে। সো আমাদের সেটা যেটা মানে আমি যদি থিমটা ধরতে পারি তাহলে আমি অ্যান্সার করতে পারবো। তো আমি কোশ্চেনটা পড়ে নিয়ে আমি তারপর যেতাম হচ্ছে স্কিমিং এ, তারপরে যদি আমার যেগুলো চোখে পড়তো সেগুলো আমি পেন্সিল দিয়ে মার্ক করতাম, মার্ক করে আমি রেখে যেতাম, তারপরে আমি আবার কোশ্চেন্সে যেতাম, যে দেখতাম যে ওকে এই কোশ্চেনের অ্যান্সার আমি অলরেডি পেয়ে গেছি, যেগুলো পাইনি সেগুলো আমি আবার খুঁজতে বসতাম। এবং তখন আমি যদি প্যাসেজটা পড়ি কোশ্চেন জেনে, তখন আমি জানি কোশ্চেন প্যাসেজের কোন পার্টে কোনটার ব্যাপারে বলা আছে। সো ওইভাবে আমি হচ্ছে টাইম সেভ করতে পারছি যে আমার কি এই প্যাসেজের এই অংশে খুঁজবো নাকি এই অংশে খুঁজবো। সো দ্যাট ওয়ে ইট ইজ ইজিয়ার। সো সব মিলিয়ে আমি বলতে চাই যে ফার্স্ট প্যাসেজে কখনোই 12 মিনিটসের বেশি স্পেন্ড না করতে, সেকেন্ড প্যাসেজে 20 মিনিটস না, চেষ্টা করা উচিত হচ্ছে গিয়ে 18 মিনিটসের মধ্যে শেষ করা, এবং বাকি সময়টা থার্ড প্যাসেজের জন্য দিয়ে দেওয়া, কারণ থার্ড প্যাসেজ ক্যান বি আ বিট ট্রিকি। সো এই জন্য আমি এটা আমার কাছে মোরলেস অ্যাপ্রক্সিমেশন যদি আপনি জানতে চান তাহলে আমি এটাই বলবো। ওকে ফাইন। আর রিডিং এর যে কনটেক্সট গুলা ওটা বোঝার জন্য তো ভোকাবুলারি এনরিচ করতে হবে, কারণ আমি যদি পড়বো আমাকে যদি আমি নাই বুঝতে পারি যে আমি আসলে ওয়ার্ড গুলো মিনিং কি, তাহলে অ্যান্সার করাটা অনেক ট্রিকি হয়ে যাবে বা খুব টাফ হয়ে যাবে।
সো ভোকাবুলারি এনরিচ করার জন্য আমাকে কি করতে হবে? আচ্ছা, এখন আমার যেটা হয়, আমার ভোকাবুলারি আমার যেটা হয়েছিল যে আমি কোনো এক্সামেই মক টেস্ট বলেন বা প্র্যাকটিস টেস্ট বলেন বা মেইন এক্সাম বলেন, আমি কখনোই এরকম বলতে পারবো না যে প্রত্যেকটা প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ডস আমার জানা আছে। এরকম অনেক কেসেস হয়েছে যে অনেকগুলো ওয়ার্ডের আমি অ্যান্সার করে এসেছি, বাট আমি রাইট অ্যান্সার করে এসেছি, কিন্তু আমি ওটার এক্সাক্ট মিনিংটা আমি বলতে পারবো না, কারণ আমি ওটার সেন্টেন্সে ইউজ দেখেছি, এর আগের সেন্টেন্স পড়েছি, পরের সেন্টেন্স পড়েছি, ওই সেন্টেন্সটা পড়েছি, ওই পার্টিকুলার ওয়ার্ডের একটা ধারণা আমার মাথার মধ্যে ঢুকেছে, আমি সেটা ইউজ করেছি। এবং মাঝে মাঝে আমি ওই ওয়ার্ডটা ইউজ করতে পারবো না, এরকম সিচুয়েশন থেকেছে, তখন আমি ওই ওয়ার্ডের সিনোনিম আমার যেটা মনে হয় আমি সেটা ইউজ করেছি, এবং ইট ওয়ার্কড ইন মোস্ট অফ দ্য কেসেস। কিন্তু ভোকাবুলারি যদি আমি পার্টিকুলারলি এনরিচ করতে চাই, সেটা খুবই ভালো প্র্যাকটিস, সেটা অনেক লং, অনেক লেংদি প্রসেস। ভোকাবুলারি এনরিচ করা, ইট ক্যান নেভার এন্ড। সো ভোকাবুলারি এনরিচ করার জন্য আমার মনে হয় যে আমি আমি পার্সোনালি কোনো কিছু সাজেস্ট করতে পারছি না, কারণ আমি নিজে নিজে কোনোদিন এগুলো ফলো করিনি, ভোকাবুলারি স্ট্রাকচার, ভোকাবুলারি এনরিচ করার কোনো প্র্যাকটিস। বাট অফকোর্স আমাদের অনেক ওয়ার্ড বুকস থাকে, যেগুলো হচ্ছে গিয়ে আইএলস বা হচ্ছে গিয়ে জিআরই বা এই ধরনের ওয়ার্ড, যদি আমরা আমরা বিভিন্ন ওয়ার্ডের মিনিং জানতে পারি এবং এবং ওয়ার্ড গুলার ইউজ সেন্টেন্সে কি করে হয় সেগুলো আমরা জানতে পারি। সো ওগুলা ওই সমস্ত বই বা ওই সমস্ত সোর্সেস রিসোর্সেস আমরা ফলো করতে পারি টু এনরিচ আওয়ার ভোকাবুলারিজ। Good. বোঝা যাচ্ছে তুমি অনেক মাল ছিলা, এই জন্য তোমাকে এইগুলো ফেস করতে হয় নাই। And আমরা তো মানে ছোট মানুষ, তো সমস্যা এখানেই। যেটা হোক, আমরা চেষ্টা করবো কি ধরার জন্য তোমার ইয়া। এখন আরেকটা কোশ্চেন যেটা ছিল যে তুমি রাইটিং এর জন্য বলছো যে স্পেসিফিক কিছু স্ট্রাকচার ফলো করার জন্য এবং ইউটিউবের ওই চ্যানেলটা ফলো করার জন্য, ওকে ফাইন। তারপরও কি এমন কিছু আছে যে ওয়ার্ড বাইন্ডিংস বা লাইন বাইন্ডিংস, যে এক লাইনে এতগুলো লিখতে হবে বা এরকম নির্দিষ্ট স্কেলে লিখতে হবে, বা সাপোজ সামহাও যে আমাকে এই প্যাটার্নে আমাকে অর্গানাইজ করতে হবে ফিক্স টাইমে আমাকে ওই জিনিসটা গুছায় লেখার জন্য, এমন কোন টিপ কি আছে তোমার? হ্যাঁ, সেটা হচ্ছে ভাই কোয়েশ্চেন পেপারে দেয়া থাকে যে কতখানি টাইম আপনি এটার জন্য পাবেন, কতখানি টাইম আপনি ওটার জন্য পাবেন না, মানে পরেরটার জন্য পাবেন। টাইম একটা অ্যাপ্রক্সিমেট টাইম আপনাকে দেয়া থাকে, কিন্তু আপনি মানে একটা এক্সামিনির যেটা করতে হবে সেটা অবশ্যই সে চাইলে হচ্ছে কি বেশি টাইম স্পেন্ড করতে পারে পার্ট 1-এ, পার্ট 2-তে সে কম টাইম দিতে পারে, যেটা কিনা আমি করেছিলাম মেইন এক্সামে। আই রিমেম্বার আমি ফার্স্ট এরটা পেন্সিল দিয়ে লিখেছি, আমি পেন্সিল দিয়ে অ্যান্সার করেছিলাম আমি রাইটিং টেস্টটা, যাতে হচ্ছে আমার কাটাকাটির ঝামেলাটা না হয়, এবং যেহেতু স্পেসটা লিমিটেড থাকে আমার এক্সট্রা পেজ নেওয়ার কোনো অপশনস নাই। সো আমি হচ্ছে গিয়ে যেটা করব যে আমি ওইখানের মধ্যে আমার হাতের লেখা হতে হবে একদম মডারেট, খুব ছোট না, খুব গাবদা গাবদা হইতে পারবে না। সো এই জন্য মানে খুবই মডারেটলি আমার লিখতে হবে। আমার প্রত্যেকটা পেজ আমার ফিল আপ করতে হবে, আমি ওখানে লাইন টানা থাকে, ওই লাইনগুলো আমার ফিল আপ করতে হবে। দ্যাট ওয়াজ দ্য ট্রিক। এবং টাইম সেটা আমি বলবো যে ফার্স্ট স্টেপটা যতখানি সম্ভব কম সময়ে দেয়া, এগেইন, কারণ সেকেন্ডটা ইজ অলওয়েজ ট্রিকিয়ার, লাইক রিডিং। রাইটিং এ হচ্ছে সেকেন্ডটার মধ্যে ওয়ার্ড কাউন্ট, আমার এক্স্যাক্টলি ওয়ার্ড কাউন্টটা এখন এই মুহূর্তে মনে আসছে না, কিন্তু রাইটিং এ ওয়ার্ডও বেশি, রাইটিংটা পার্ট টুতে ওয়ার্ড কাউন্টও বেশি, এবং পার্ট 1-এ ওয়ার্ড কাউন্টটা কম, লাইক 150 ওয়ার্ডস অর সামথিং, বাট পার্ট 2-তে আই থিঙ্ক 300 ওয়ার্ডস, আমার এক্সাক্ট নাম্বারটা মনে নেই। সো ওই জন্য অনেক বেশি সময় প্রয়োজন হয় পার্ট 2-তে। তো ওইভাবে আসলে মানে এই জন্য আবার এরকম না যে আমি পার্ট 1টাকে আমি হেলা খেলা করবো, কিন্তু পার্ট 1টাও অনেক বেশি ক্রুশাল। তো ওইটা মনে রাখতে হবে, ওইভাবে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে করতে আসলে টাইম টাইম ম্যানেজমেন্টের একটা আইডিয়া চলে আসবে। আচ্ছা, এখানে একটা খুব মজার কোশ্চেন মাথায় আসলো, যদিও এরকম করা উচিত না। সেটা হচ্ছে আমরা পরীক্ষার খাতায় এখন হিব্রু ভাষায় লিখে দিয়ে আসি, যে অর্ধেক লেখার পর বাকি অর্ধেকটা মনের মতো লিখে দিয়ে আসি, স্যার না বুঝতে পারে, আনুমানিক কিছু একটা স্যার বুঝে নেবে। এরকম কি করা যাবে আইএলটিএস এর পরীক্ষায়, যে যদি মানে আইএলটিএস ইট ক্যানট বি ডান যদি আমি ভালো স্কোর করতে চাই, কারণ আইএলটিএস হচ্ছে কি, মানে আইএলটিএস যেটা হয়, আমি বেসিক্যালি যেটা করতাম, আমি মনের মাধুরী মিশিয়ে, when it comes to ইংলিশ রাইটিং, কারণ আমার মনের মাধুরী মিশিয়ে লিখতে খুব ভালো লাগতো। আমি এক্সাম হলে ভাই, আমার ব্যাচেলর লাইফে বহুত করে আসছে এই কাজ, আমার যেটা লেখা প্রয়োজন আমি তার থেকে বেশি লিখতাম, মানে বা তার থেকে বেশি লিখতাম না, তার থেকে আমি মনের মাধুরী মিশিয়ে লিখতাম বেসিক্যালি।
যেটা কিনা আমি 2 লাইনের মধ্যে শেষ করতে পারি, সেটাকে আমি 20 লাইন লিখতাম। So which is not necessary and which you cannot do in IELTS. আমার IELTS এর প্রথম দিকে আমি যেটা করতাম, যে আমার কাছে মনে হয়েছিল, সো আমার মক টেস্টে যেটা হয়েছে, আমি ফার্স্টের মক টেস্টের রাইটিং এ আমি খুব ভালো মতো আমার খুব মনের মাধুরী মিশিয়ে লিখেছি, এবং আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইটিং দ্যাট আই ডিড ওয়াজ ভেরি গুড। আমার কাছে মনে হয়েছিল খুব ভালো। আমি প্রথমে আমার স্কোরের একটা এক্সপেকটেশন ছিল যে আই উইল স্কোর অ্যারাউন্ড 7 or 7.5. To my utter surprise, I scored 6 in the first writing test. আমি যেটা দিয়েছিলাম আমি 6 পেয়েছি। আমি তো খুবই হতাশ, কি ব্যাপার। তারপরে আমি ভিডিও দেখতে বসি যে why am I lacking and where am I lacking, আমি আসলে কোথায় ভুল করছি। আমার কাছে, আমার মতে ওখানে কোনো ভুল নেই, ওখানে there are no grammatical errors, there are no spelling errors, আমার সবকিছু ঠিক আছে। আমি পেলাম 6। পরেরটাতেও আমি কোনো স্ট্রাকচার ফলো করলাম না, আমি পেলাম 6.5। আমি দেখলাম যে এভাবে হচ্ছে না, তখন আমার স্ট্রাকচার ফলো করতে হবে। তারপরে আমি যেটা করলাম, তারপর আমি স্ট্রাকচার একদম হুবহু ফলো করলাম। স্ট্রাকচার অনুযায়ী আমি অনেক কম লিখতে পারলাম। আমার মনের যে জমানো কথা আমি যেটা লিখতে চাই সেটার অর্ধেকও লিখতে পারিনি আমি। সো মানে আমি বলবো যে 30% লেখা যায় যদি আমি স্ট্রাকচার যদি ফলো করি, তাহলে আমার মাথায় যেটা ছিল তার 30% আমি লিখতে পেরেছি, বাট আই স্কোর 7.5 ইন দ্য নেক্সট ওয়ান। সো IELTS ইজ অল অ্যাবাউট স্ট্রাকচার। IELTS খুবই অর্গানাইজড ওয়েতে রাইটিংটা ফর্মুলেট যদি আমি করতে না পারি, তাহলে আই ক্যানট ডু ওয়েল। বিকজ আমরা যখন একটা টিচার যখন খাতা দেখতে বসে, বা আমরা অ্যান্সার শিট যখন আমরা স্কোরিং করতে বসবে, তখন তার কাছে থাকবে হচ্ছে গিয়ে স্কেলটা, ক্যামব্রিজের দেয়া যে স্কেল, সে তখন চেক করবে রাইটিং দেখে যে আচ্ছা ও কি এই স্ট্রাকচারটা ফলো করেছে, ওর কাছে কি কোহেশন আছে, ওর কাছে কি গ্রামাটিক্যাল এরর আছে, ওর কাছে কি এটা আছে, তখন তারা এভাবে দেখবে। তো যদি আমাদের একটা ওয়েল স্ট্রাকচার না হয়, 4টা ভাগে যদি ভাগ করা না হয়, তাহলে ইটস হার্ড ফর দেম টু ফাইন্ড দোজ, and it's hard for them to give us a score. So that is why the score always goes down, because মানুষকে কষ্ট দিলে মানুষ নাম্বার কম দিবেই, সহজ হিসাব। So that is how it is. ওকে, এবার লিসেনিং এর যে কোশ্চেনটা আমার মাথায় আসছে, যে অনেকেই লিসেনিং প্র্যাকটিস করার জন্য মুভি দেখে, ইংলিশ মুভি। তো তোমার পার্সোনাল অপিনিয়ন কি মনে হয় যে মুভির যেই ল্যাঙ্গুয়েজ গুলো ওরা ইউজ করে বা যেই স্ট্রাকচারটা ওরা ইউজ করে মুভিতে, আমরা কি মানে পরীক্ষায় ওরকম স্ট্রাকচার বা ওই ধরনের ল্যাঙ্গুয়েজের অ্যাকসেন্ট কি ওরা ইউজ করে, নাকি ভিন্ন? মুভিটা কি আসলে হেল্প করে নাকি আসলে হেল্প মানে তেমন একটা করে না? মানে এখানে তোমার পার্সোনাল অপিনিয়নটা কি? আমি বলবো যে মুভি ক্যান বি হেল্পফুল ফর লিসেনিং, কিন্তু এখানে ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে আমি কি ধরনের মুভি দেখতেছি। আমি কি প্রপার ইংলিশ স্পোকেন মুভি দেখতেছি, যারা কিনা এলিট ক্লাস আর যারা একাডেমিশিয়ান তাদের কথা শুনতে পাচ্ছি মুভিতে, নাকি আমি হিপিদের কথা শুনতেছি, জাঙ্কিসদের কথা শুনতেছি? আমি যদি হিপিসদের কথা শুনি, বা হচ্ছে কি একটা লোকাল ডায়ালেক্ট শুনি, বা হচ্ছে একটা অ্যাকসেন্ট শুনতে থাকি, একটা লোকাল অ্যাকসেন্ট, তাহলে আমার কোনো লাভ নেই আসলে। আমি যদি ইউএস এর হচ্ছে গিয়ে হেই ম্যান হোয়াটসঅ্যাপ এগুলো শুনে তো আমার লাভ নেই বেসিক্যালি। মানে ইউএস এর কিছু কিছু প্রভিন্সে বা হচ্ছে কিছু জায়গায় যেমন লোকাল কিছু ডায়ালেক্ট থাকে, ওই সমস্ত ডায়ালেক্ট বা কিছু কিছু ওয়ার্ড ওরা ম্যানিপুলেট করে একটা নিজস্ব একটা ওয়ার্ড আছে ওদের। সো এরকম 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 যদি, যেমন আমি যদি বাংলা ভাষা, শুদ্ধ বাংলা ভাষা এবং নোয়াখালী ভাষা আমাদের কম্পেয়ার করতে যাই, পানি আর হানি, তখন আমি যদি হানি শুনি আমি পানি বুঝবো না, রাইট? সো মানে আমি ওইটার সাথে যদি ইউজ টু না হয়ে যায়, আমার যাতে জানা উচিত যে আমার বেসিক্সটা কি, এবং মেইন আমার মুভির সিলেকশনে একটুখানি ওয়াইজ হতে হবে। যদি আমি মুভিকে আমার প্রিপারেশনের একটা টুল বা এলিমেন্ট হিসেবে ধরতে চাই, তার মুভি সিলেকশনের ব্যাপারে আমাদের একটু ওয়াইজ হতে হবে। দ্যাটস হোয়াট আই ফিল। আর আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে মুভি ছাড়াও আইএলটিএস এর স্পিকিং এর বা হচ্ছে লিসেনিং এর অনেক অনেক ভিডিওস ইউটিউবে আছে। সো ওগুলো যদি শুনতে থাকি রেগুলারলি, মানে ইট মাইট বি ভেরি বোরিং, আই আন্ডারস্ট্যান্ড, ভাই এই জন্য তো বললাম ভেরি বোরিং। হ্যাঁ, ইট মাইট বি ভেরি বোরিং, আই আন্ডারস্ট্যান্ড, বাট স্টিল আর মুভি ওটা শুনলেও মানে একটু হেল্প পাওয়া যায়, এবং ফোকাসটা থাকে যে ওকে আমি আইএলটিএস এর এক্সাম এরকম হতে পারে। সো সাবকনসিয়াস যে একটা প্রিপারেশন সেটা দরকার আছে, মানে অবচেতন মনের যে একটা প্রিপারেশনের ব্যাপার, সেই প্রস্তুতিটা আমাদের আসলে হয়ে যায়। আর মুভি আমি বলবো যে
খুবই খুবই ভালো একটা অপশন। আমি যেটা করতাম, আমি শার্লকের সিরিজ, শার্লক হোমসের যে সিরিজ, টিভি সিরিজটা ছিল, ওটা আমি 3-4 বার দেখেছি উইদাউট সাবটাইটেলস, যাতে হচ্ছে গিয়ে মানে ফোকাস থাকে হচ্ছে আমরা ইউজুয়ালি আই ওয়াজ ইউজ টু ইউজিং সাবটাইটেলস, বাট দেন আই ওয়াজ লাইক, আমি 3-4 বার দেখা যেটা হয়েছে যে আমার আগের কিছু প্লটটা মনে ছিল, সো আমি 3-4 বার দেখতে দেখতে আমার হচ্ছে কি ওয়ার্ডে ওরা কিভাবে বলছে একটু আমি ইউজ টু হয়েছিলাম, এই আর কি, আর কিছু না। আমি খুবই মানে এরকম না যে আমি অ্যাক্টিভলি প্ল্যান করে দেখেছি, আমার আসলে ওটা দেখতে ইচ্ছা করছিল তাই জন্য দেখেছি, এবং ওটা আমার জন্য হেল্পফুল ছিল, দ্যাটস ইট। ওকে, আমরা 3 পার্ট শেষ করে এলাম। এখন সবচেয়ে ক্রুশিয়াল যে পার্ট ছিল, মানে স্পেশালি আমার ক্ষেত্রে যেটা ছিল স্পিকিং পার্টে, আমার যেই টপিকটা ছিল, টপিকটা আমার কমন পড়েনি। কিউ কার্ড। হ্যাঁ, যেটা ওটা কমন পড়েনি, মানে আমি যেরকম প্ল্যানিং করে প্রিপারেশন করে গেছি, যেরকম প্রিপারেশন করে গেছি ওরকম প্রিপারেশন আসলে ওই টপিকটা কমন পড়েনি, সো আমাকে বলতে হয়েছে, আমি বলছি। সো এই ক্ষেত্রে তোমার কোন টিপস আছে কিনা যে আসলে যদি ইন কেস কমন না পড়ে তাহলে কিভাবে সেই জিনিসটা ট্যাকেল দেওয়া যায়, বা কিভাবে ভালো করা যায় ইনস্পায়ার্ড অফ মানে আনকমন পড়ার পরও কিভাবে মানে এখানে ট্যাকেল করা যায়? শুদ্ধ ভাষায় যেটা বলতে হবে সেটা হচ্ছে যে মানে গল্প বলার প্রবণতা বা গল্প বলার ক্ষমতা রাখতে হবে একটু, এবং একটু চাপা মারতে হইতে পারে। যেমন আমি চাপা মারছি, আমার যখন আমার কিউ কার্ড ছিল, ইফ আই এম নট রং, আমার একটা ট্রাভেল এক্সপেরিয়েন্স যেখানে হচ্ছে সামথিং ওয়েন্ট রং। আমার আমার জানা মতে মানে দ্য কোয়েশ্চেন দ্যাট আই গট দ্য কিউ কার্ড, আমি ফার্স্টে আমার মনে হয় যে আমি ফার্স্টের যে পার্টটা ছিল ইন্ট্রোডাকশন পার্ট, ওটাতে আমি ধুমায় একদম মানে খুবই ওভার কনফিডেন্ট ছিলাম। এই জন্য সে আমাকে থামানোর জন্য বেছে একটা কোশ্চেন বের করলো, এখানে কোশ্চেন পেপারে সেট রাখা থাকে, ওখান থেকে একটা বের করে থাকে আমাকে থামানোর জন্য। সো ওইটাতে আমি আসলেও মানে মানে দ্য কোশ্চেন ওয়াজ ক্রিটিক্যাল। মানে কিউ কার্ডে সাধারণত একটা নর্মাল টপিক দেয়া থাকে, বিভিন্ন ধরনের ক্লজ দেয়া থাকে না। আমাকে যেটা দেওয়া ছিল যে ট্রাভেল এক্সপিরিয়েন্স শেয়ার করো যেখানে তোমার ট্রাভেলটা ভালো হচ্ছিল, আস্তে আস্তে খারাপ হয়েছে, কিছু সামথিং ওয়েন্ট রং, বাট ইউ কুড গেট ইট ব্যাক টু নর্মাল अगेन। সো আই ওয়াজ লাইক ওকে, আমি চাপা মারলাম একদম। মানে আমি চাপা মারার যেটা শুরু করলাম সেটা হচ্ছে আমি আমি সোলো ট্রিপে গিয়েছিলাম, আমার ক্যামেরা হারায় গেছে, আমি ফটোগ্রাফি করতে গেছিলাম, আমার অনেক অনেক মানে ফটোগ্রাফি করার শখ ছিল। তারপর একটা পর্যায়ে আমার ক্যামেরা হারায় যায়, আমি আমি গাড়িতে ক্যামেরা রেখে বের হয়ে যাই, পরে আমি গাড়ির নাম্বার জানি না, কিছু জানি না, আমি লোকাল পুলিশ স্টেশনে যোগাযোগ করি, ট্যাক্সি স্ট্যান্ডে যোগাযোগ করি, ইন 2 days আই ফাউন্ড ইট ব্যাক। মানে এটা আমি স্ট্রাকচারটা নর্মালি বললাম, এর মাঝখানে আরো অনেক বেশি রং চড়ানো হয়েছে, ঠিক আছে। তো আমি এভাবে হচ্ছে কি আমি ওখান থেকে ওই সিচুয়েশন থেকে আমি বের হয়ে আসি, এবং ইট ওয়ার্ক প্রিটি ওয়েল ফর মি। আমি 3 নাম্বার স্টেজে যে আমি থার্ড সেগমেন্টে যে আমি লাস্টের কোয়েশ্চেনটায় আমি আই থিঙ্ক আমি একটু গুলিয়ে ফেলেছিলাম। তো এছাড়া বাকি সবকিছু আমার জন্য ঠিকই ছিল। আচ্ছা, তোমাকে আমি জিজ্ঞেস করি এখন ভালোভাবে মনে করতে, হঠাৎ করে মনে করতে, যে বর্ষি, বর্ষি ইংলিশ কিটা? বর্ষির ইংরেজি, ওকে, বর্ষি ইংরেজি হচ্ছে হুক। একদম যদি আপনি বর্ষি যদি ওই জিনিসটা আপনি চিন্তা করেন তাহলে হচ্ছে কি হুক। আপনি যদি মাছ ধরার কথা চিন্তা করেন তাহলে হচ্ছে অ্যাংলিং, আর যে মাছ ধরে তাকে হচ্ছে অ্যাংলার, কিন্তু বর্ষির ওই জিনিসটুকুর নাম হচ্ছে হুক। ওকে, ফাইন। আমার ওই মুহূর্তে মনে আসে নাই, ইভেন আমি এখনো জানি না, এবার তোমার জেনে নিলাম যে আমার ছিল মেবি ফিশিং নিয়ে কিছু একটা ছিল আমাকে। সো আমাকে আলটিমেটলি ফিশিং, যেহেতু আমি মানে মেবি ভিলেজ ফিশিং বা সামহাউ এই টাইপের কিছু টপিক ছিল, তো আমাকে আমি ফিশিং স্টিকই বলছিলাম, জানি না হয়েছে দ্যাট কি। ইজ ওকে টু, দ্যাট ইজ আর ওকে। মানে আমি চালাইছিলাম, তো এরকম ক্ষেত্রে মানে আমি যে ইন কেস অফ এমন কোন যদি ওয়ার্ড আসে বা এমন কোন টপিক আসে জিনিসটা আসলে আমি জানি না, মাথায় আসতেছে না ওই জিনিসটার সিনোনিম বা সামহাউ কিছুই আসছে না, তো সেই ক্ষেত্রে তোমারটা কোয়াইট ইজি আমার কাছে মনে হয়েছে। যে ট্রাভেলিং আসলে খুবই একটা কমন, একটা র্যান্ডম একটা টপিক, সবাই জানে আর কি। মানে আননোন কোনো টপিক ধরো তোমাকে যদি এরকম জিজ্ঞেস করতো যে কেউ বাল্য বিবাহ নিয়ে কিছু একটা বলো, ঠিক আছে, সাপোজ সাপোজ, বা কোনো ক্লজ নিয়ে কিছু বলো, বাংলাদেশের কোনো সংবিধানের কিছু নিয়ে বলো সাপোজ, মানে ফর এক্সাম্পল যে বাংলাদেশের সংসদ ভবন নিয়ে একটা টপিক আসলে এক্সপ্লেনেশন করার জন্য, ওখানে তো তোমাকে বলতে হবে কিছু একটা। মানে ফর এক্সাম্পল এরকম যদি কোনো হার্ড টপিক আসে, যদি ইফ ইউ আর নট টু মাচ আনলাকি, মানে আনলাকি যদি হও, দিন খারাপ হয়ে গেলে তো ওটা তো অমনি বাতিল। সেই ক্ষেত্রে আসলে মানে কোন ট্রিক্স আছে কিনা মানে অ্যাভয়েড করার, বা কোনোভাবে মানে চেঞ্জ করা যায়? চেঞ্জ করাটা আমার জানা মতে যায় না, কারণ যে কোশ্চেন দেয়া থাকে সেটা আমার অ্যান্সার করতে হবে। আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশনস টু গো ফর অর আস্ক ফর এনিথিং এলস। এটা হচ্ছে প্রথম প্রবলেম।
এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমার যদি একটা হার্ড কোয়েশ্চেন পড়ে থাকে, যেমন আমারটা হচ্ছে ট্রাভেলিং ইজ আ ভেরি কমন থিং, আপনি যেটা বললেন, কিন্তু সাথে যে লেজ জুড়ে দেওয়া, এই লেজ গুলা হচ্ছে একটু আনকমন ছিল আমার জন্য। ব্রেন স্ট্রমিং তোমাকে ওই হ্যাঁ, সিচুয়েশনটা হঠাৎ করে। কিন্তু এখানে হচ্ছে বড় বিষয় হচ্ছে যে কিছু টাইম পাওয়া যায় এর আগে কিছু নোটস নেওয়ার জন্য। ওই কোশ্চেন আমাকে কিউ কাটার দেওয়ার পরে আমি কোশ্চেন হাতে নেওয়ার পরে আমি কিছু টাইম পাবো নোটস নেওয়ার জন্য, ওই নোটের ওই সময়টুকু আমার প্রপার ইউজ করতে জানতে হবে। এই জন্য প্র্যাকটিস নেসেসারি। এবং এখন যদি আমাকে একটা টাফ টপিকটা, আপনি যেমন বললেন, যদি কনস্টিটিউশনাল বা হচ্ছে হিউম্যান রাইটস এন্ড লাইক প্রিম্যাচিউর ম্যারেজ এই ধরনের কথাবার্তা যদি আমাকে জিজ্ঞেস করে, তখন আই ক্যান থিঙ্ক অফ ফাইন্ডিং স্টোরিজ ইউজিং দ্য স্ট্রাকচার্স। তো ওখানে যেটা বলে যে তোমার যদি জানা না থাকে কোনো কিছু, তখন তুমি গল্প বানাবা ইউজিং দিজ স্ট্রাকচার্স। সো ওই গল্প বানানোর জন্য স্ট্রাকচার দেয়া আছে। যেমন আমার যদি কনস্টিটিউশনাল রাইটস দেয়া থাকে, তখন আই ডোন্ট হ্যাভ টু বি telling them an exact constitutional right. I can be wrong. It might not be mentioned anywhere in the constitution or anywhere in any books in the world. কিন্তু আমি ওই মুহূর্তে আমি বের হয়ে আসতে হবে, ওই মুহূর্তে আমার এরকম, মানে ওই মুহূর্তে আমার বলতে হবে ওকে দিস ইজ আ রাইট হুইচ ডাজন্ট এক্সিস্ট, বাট আই উইল হ্যাভ টু এক্সপ্লেইন ইট। আমি যেটা বলবো সেটা আমার এক্সপ্লেইন করতে জানতে পারতে হবে। ওরা আমাকে জাজ করবে না আমি ঠিক বলছি নাকি ভুল বলছি, ওরা আমাকে জাজ করবে আমি কেমন বলছি। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। That's the point I was looking for. Yes. So এতটুকু মোটামুটি আমার ক্লিয়ার হয়ে গেছে যে কোন কোন পার্টে কিভাবে একটু চিপা বুদ্ধি বের করা যায়। সো চেষ্টা করছি তোমার কাছ থেকে বের করার জন্য। এখন সবচেয়ে কমন যে কোশ্চেনটা সবার ক্ষেত্রে হয় যে কোথায় পরীক্ষা দিব, আইএলটিএস নাকি আইডিপি, এবং সরি ব্রিটিশ কাউন্সিল নাকি আইডিপি। এবং এই জিনিসটা নিয়ে খুব কন্ট্রোভার্সিয়াল আছে যে আইডিপি তে স্কোর বেশি দেয়, ব্রিটিশ কাউন্সিলে কম দেয়, বা সাপোজ এই টাইপের কিছু কন্ট্রোভার্সিয়াল নিউজ আছে বা রিউমার আছে। এখন তোমার নিজের এক্সপিরিয়েন্স এবং যাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছো বিভিন্ন মানুষের সাথে, ওদের এক্সপিরিয়েন্সে তোমার কি মনে হয় যে আসলে কোথায় এক্সাম দেওয়াটা আসলে বেটার স্কোর পাওয়ার জন্য? তুমি বলছো যে ইনস্ট্রুমেন্ট প্রোভাইডেশনের ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল ভালো, ওরা প্রোভাইড করছে, কিন্তু দিন শেষে আসলে তো স্কোরটাই মেইন। স্পেশালি অনেকেই বলে যে আইডিপি তে স্পিকিংটা খুব ইজি হয়। তো তোমার আসলে কি মনে হয়, তুমি যদিও দিস তুমি ব্রিটিশ কাউন্সিলে, আসলে তোমার কি মনে হয়? আমি এখানে অনেক আরো একটা কন্ট্রোভার্সির কথা বলি, যেটা আমি আমার এক্সামের আগে হচ্ছে আমি শুনতে পাচ্ছিলাম খুব। আমার সাথে যা ফ্রেন্ডরা ছিল তারা বলছিল যে ঢাকায় এক্সাম দিলে দ্য কম্পিটিশন ইজ হায়ার। দ্যাট ইজ ট্রু। আপনি যদি এক্সামিনার হন এবং আপনার সাথে আপনি যদি একই দিনে আপনি স্পিকিং টেস্ট নিচ্ছেন, সাপোজ, এখানে স্পিকিংটাই তো মেইন, কারণ রিডিং রাইটিং আর লিসেনিং এর কোনো ফারাক নেই। আপনি ঢাকায় পরীক্ষা দেন আর হচ্ছে গিয়ে অন্য কোথাও পরীক্ষা দেন, ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। কিন্তু সামথিং ম্যাটার্স, সেটা হচ্ছে যে আমি যদি একটা এক্সামিনার হই, আমি অফকোর্স আমি কনসিয়াসলি হই আর সাবকনসিয়াসলি হই, আমি একটু হলেও বায়াসড হব, একটু হলেও আমি বায়াসড হব। সেটা হচ্ছে যে আমার সামনে যদি একজন আসে যে হচ্ছে খুবই ফ্লুয়েন্ট, এবং তাকে যদি আমি যদি আমার সমস্ত স্ট্রাকচার ফলো করে যতই বায়াসড হই, আমি তাকে 8 দিতে পারলাম। এবং তারপরে যদি যে কেউ একজন আসলো যার ইংরেজিটা একটু খারাপ, তাকে আমার দিতে হলো 8 এর জায়গায় 7.5 অথবা তার থেকে একটু কম। সো এটা একটু ভ্যারি করতে পারে, কিন্তু ইটস কমপ্লিটলি ডিপেন্ডস অন হিউম্যান নেচার, এবং এটা একটা কমপ্লিট আনসার্টেইন ফ্যাক্টর। সো এটা 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 আমরা মানে কোনোভাবেই বলতে পারবো না যেটা হবেই, আবার কোনোভাবে এটাকে উড়িয়ে দিতে পারবো না। সো আমি যেটা করেছি, সবচেয়ে টাফেস্ট সেন্টার হচ্ছে গিয়ে ব্রিটিশ কাউন্সিলের বনানী সেন্টার, আমি ওখান থেকে দিয়েছি এক্সাম। আমার কোনো মানে আমার ফ্রেন্ডরা যেটা বলছিল, ঢাকা থেকে এক্সাম দিস না, কাজ কর, আগের দিন সিলেট চলে যা, সিলেট থেকে এক্সাম দে, অথবা হচ্ছে গিয়ে একটা একটু একটু সাবার্ব থেকে বা একটু হচ্ছে গিয়ে একটু একটা ছোট টাউন থেকে এক্সাম দেওয়ার চেষ্টা কর, তাহলে হচ্ছে গিয়ে তোর স্পিকিং এর ক্যাপাবিলিটিস অনুযায়ী তোর একটু ভালো স্কোর আসবে, একটু বেটার স্কোর আসবে। তো আমি যেটা মনে করলাম যে ওকে, আমি ওই চান্সেস গুলো নিব না, কারণ হচ্ছে ঢাকার যদি সেন্টার হয় তাহলে আমার জন্য কনভেনিয়েন্ট, আমি ট্রাভেল করতে চাচ্ছি না এক্সামের আগে। তো এই জন্য হচ্ছে কি আমি আমি ঢাকা থেকে দেওয়া প্রেফার করেছি, এবং কেউ কেউ প্রেফার করে এটা, কিন্তু আমি আসলে শিওর না যে মানে এটা কতখানি আসলে ইফেক্টিভ। আমি কাউকে কাউকে মানে এরকম তো কেউ নাই যে হচ্ছে কি ঢাকাও এক্সাম দিয়েছে আবার সিলেটও এক্সাম দিয়েছে, তাই না? মানে কেউ যদি কম্পেয়ার করতে পারতো তাহলে সে বলতে পারতো ভালো,
আমি নিজে যদি আমি সিলেটে এক্সাম দিতাম বা হচ্ছে রংপুরে এক্সাম দিতাম, তাহলে আমি হয়তো বলতে পারতাম যে ওকে আমার সেম ক্যাপাবিলিটিস নিয়ে আমি ঢাকায় কম পেয়েছি, রংপুরে বেশি পেয়েছি, তাহলে আমি সেটা বলতে পারতাম। কিন্তু আমি সেটা বলতে পারছি না, কিন্তু এটাকে কমপ্লিটলি উড়াইও দেওয়া যাবে না। কারণ হচ্ছে ওই ফ্যাক্টরটা কাজ করে, বায়াসনেসের ফ্যাক্টরটা। কারণ আমার কমিউনিটি কিরকম, আমার সাথে সেম ডেতে এক্সাম যারা নিচ্ছে, এক্সাম যারা দিচ্ছে তারা কিরকম, সবকিছুই ইম্পর্টেন্ট এখানে। তো ওটা আমি কখনোই বলতে পারছি না। কিন্তু মানুষ কারো যদি কনভেনিয়েন্ট হয় তাহলে দে ক্যান অলসো গো ফর দ্যাট অপশন। এখানে স্যাটিসফ্যাকশনটা খুবই জরুরি। কারণ এক্সাম দেওয়ার পরে যদি মনে হয় যে ও আচ্ছা আমি মনে হয় একটু ভালো করতে পারতাম, তাহলে অবশ্যই অন্য জায়গা থেকে পরীক্ষা দেওয়া উচিত। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখাটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই বায়াসনেসটা কতখানি আসলে ভ্যারি করতে পারে। আমি যদি 7 পাই ঢাকায়, আমি নিশ্চয়ই 9 পাবো না আমি সিলেট যাই। আমি হয়তো বা 7.25 পাইতে পারি বেশি, আমি 0.25 হয়তো আমি বেশি পেতে পারি, বা আমি 0.5ই ধরলাম আমি বেশি পেতে পারি। এখন ইভালুয়েট করতে হবে অপশনস, যে কোনটা আসলে মানে আমার প্রেফারেন্স সেটা জানা উচিত। আমার স্যাটিসফ্যাকশনটাকে আমি বেশি দাম দিব, নাকি ওই 0.5 এর সম্ভাবনাটাকে আমি বেশি দাম দিব, সেটা ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যে দেয়ার আর সাম ফ্যাক্টরস লাইক দ্যাট। এরকম কন্ট্রোভার্সিস থাকে। যেমন অনেকে বলে যে বনানীতে পরীক্ষা না দিয়ে খিলগাঁয়ে পরীক্ষা দাও, খিলগাঁয়ে পরীক্ষা না দিয়ে গোরানে পরীক্ষা দাও, এরকম বলে অনেকে। টেস্ট সেন্টার যাতে হচ্ছে গিয়ে একটু দূরে হয়, মানে একদম হাবে না হয়। কারণ বনানীতে অনেক প্রাইভেট ইউনিভার্সিটির মানুষজন হচ্ছে কি একটু অ্যাপারেন্টলি দে আর মোর ফ্লুয়েন্ট in English because they are living in the capital and they are used to communicate in English, which we are not. Public universities ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে এরকম প্র্যাকটিসটা একটু কম। তো মানুষজন এটা বলেছে আমাকে। সো আমি চিন্তা করেছি যে ওকে, আমার নিজের মধ্যে একটু কনফিডেন্স ছিল, সো আমি চলে গিয়েছি মানে আমি আই ওয়ান্টেড টু গো ফর দ্যাট। সো it worked. I scored 7.5 in speaking. It's okay. Not the best, but it's okay. গুড। তাহলে আমরা আশা করব তুমি যখন পরের বার দেশে যাবা তখন আরেকবার পরীক্ষা সিলেটে দিবা, তারপর আমাদের কি হবে এক্সপেরিয়েন্স কেমন। ঠিক আছে, আমরা ব্লগ বাড়ির পক্ষ থেকে আমরা আরেকটা ইন্টারভিউ নেব তোমার সাথে, যে আসলে এক্সপেরিয়েন্স শেয়ারিং করার জন্য। আপাতত এতটুকুই। আর আমার একটা লাস্ট কোশ্চেন বলতে পারো এই জিনিসটা, যে আসলে আমি যখন রেজিস্ট্রেশন করব আইএলটিএস এর জন্য ব্রিটিশ কাউন্সিলে, তখন আমাকে কিভাবে করতে হবে? দ্যাট মিনস কি কি পেপারস লাগবে, কতদিন আগে রেজিস্ট্রেশন করতে হয়, এবং টাকার অ্যামাউন্টটা কেমন হতে পারে, যে একটু আমাকে আইডিয়া দিতে। আমার টাকার অ্যামাউন্ট ছিল 17,000 সামথিং, 17,500 আই থিঙ্ক, আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি। আর যেটা হয় যে পাসপোর্টটা মাস্ট আইএলটিএস এর রেজিস্ট্রেশন করার জন্য, পাসপোর্টটা লাগবেই। অনেকে পাসপোর্ট ছাড়াই আইএলটিএস এর এক্সাম দেওয়ার কথা চিন্তা করে ফেলে, আসলে তা না। আগে পাসপোর্টটা লাগবে, পাসপোর্ট করার পরে হচ্ছে রেজিস্ট্রেশন করাটা যায়। আর these are the basic documents that someone needs for sitting for the IELTS test. এছাড়া আর কোনো ডকুমেন্টস দরকার হয় না, এবং যে কোনো টেস্ট সেন্টারেই রেজিস্ট্রেশন করা যায়। এছাড়া বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন ধরনের এরকম এজেন্সিস এবং অর্গানাইজেশন আছে যারা হচ্ছে আইএলটিএস এর রেজিস্ট্রেশন করে থাকে, যেমন মেন্টরস, সাইফুরস, আরো অনেকগুলোই আছে যারা হচ্ছে কি রেজিস্ট্রেশন করে থাকে। তো ওগুলোর মাধ্যমেও করা যেতে পারে, কিন্তু ওরা কখনোই মেন্টরস এর রেজিস্ট্রেশন করা মানে মেন্টরস এর এক্সাম হবে তা না। এক্সাম অন্য কোথাও হতে পারে, এন্ড ইউ উইল গেট টু চুজ আমার সেন্টারটা কোথায় হবে। জিজ্ঞেস করা হবে যে কোন সেন্টারে পরীক্ষা দিতে চাচ্ছি আমি। রেজিস্ট্রেশন ভাবে করা যায়। এছাড়া আমি আমার যদি ক্রেডিট কার্ড বা হচ্ছে কোনো ব্যাংক কার্ড ইউজ করতে পারি, বা অনলাইনে কোনো পেমেন্ট অপশন থাকে আমার, তাহলে আই ক্যান অলসো রেজিস্টার অনলাইন। সেগুলো সবকিছুই হচ্ছে গিয়ে which is great, মানুষের কনভেনিয়েন্সের উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ, কারণ আমি যদি কুমিল্লায় থাকি বা আমি যদি নোয়াখালী থাকি বা একটু দূরে থাকি, সেই ক্ষেত্রে আমার যদি এখানে টেস্ট সেন্টার না থাকে, সেক্ষেত্রে আমাকে আসতে হবে খরচ করে এক্সট্রা শুধু রেজিস্ট্রেশন করার জন্য ঢাকায় বা অন্য কোনো টেস্ট সেন্টারে। তো ওইটা আসলে টাফ। তো যদি অনলাইন করা যায় তাহলে আসলেই খুব ভালো। আমাদের সময় তো ধারণা অনলাইন ছিল না, তো প্যারা খাইতে হয়েছিল। তাছাড়াও মানে এখানে এখন ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের সমস্ত জেলাতেই মানে ব্যাঙের ছাতার মতো অনেক 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 অর্গানাইজেশন চলে গেছে। তো টেস্ট রেজিস্ট্রেশন করা হচ্ছে কি খুবই ইজি, কিন্তু খুবই মানে ধরেন একদম খুবই আইসোলেটেড রিজিয়ন যদি না হয়, যেমন আমি সন্দ্বীপে কি আছে কিনা, আমার আমার আমি 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 শিওর না যে সেন্ট মার্টিনসে আছে কিনা। সেন্ট মার্টিনসে যদি কেউ চায় যে আমি আইএলটিএস টেস্ট দিব, আমি আসলে শিওর না যে এখন টুরিস্টিক একটা প্লেসে তারা আইএলটিএস টেস্ট সেন্টার বা আইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার খুলে বসে আছে কিনা। So that is tough. They have to travel to Cox's Bazar or Chittagong for that.
তো অনলাইনে থাকলে ইজ বেটার। অনলাইন ইজ বেটার, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আরেকটা যে তুমি পরীক্ষা দেওয়ার কতদিন পরে তুমি রেজাল্ট পাইছো, মানে মেইনলি কতদিন পরে রেজাল্ট দেয়? 23 days ফর মি, আই থিঙ্ক। ওকে। 23 দিন পরে আমি রেজাল্টটা হাতে পাই এবং অনলাইনে পাবলিশ হয় রেজাল্টটা। এন্ড আমার ওখানে আমার রেজিস্ট্রেশনের ডিটেলস দিয়ে আমার লগ ইন করতে হয়। লগ ইন করার পরে আমি দেখতে পাই হচ্ছে আমার স্কোর। এটা কি ফিক্স এবং দিন নাকি কম বেশি হয়? কম বেশি হতে পারে, আই থিঙ্ক। আমি 23 ডেজ পরে পেয়েছিলাম। আগে থেকে ডেট বলা থাকবে যে কোন ডেটে পাবলিশ হতে পারে। ফাইন, সো ওই মানে ডেটে আমার চেক করতে হবে। আগে থেকে ওরা ইনফর্ম করে দেয়? হ্যাঁ, আগে থেকে ওরা ওরা হচ্ছে গিয়ে ওভার ইমেইল ইনফর্ম করেছিল। এবং আমি মেন্টরসে শুধু রেজিস্ট্রেশন করেছিলাম। ওরা আমাকে ইনফর্ম করেছিল যে এত তারিখে তোমার রেজাল্টটা পাবলিশ হবে। সো ডেট একটা দেয়া থাকে, ওই ডেটে আমি চেক করেছি, আমি পেয়েছি রেজাল্টস। এবং আইএলস এর রেজাল্টের যে প্রিন্টেড যে একটা সার্টিফিকেট, ওটা আসতে কিছুদিন টাইম লাগে। ওইটা যে সেন্টারে রেজিস্ট্রেশন করব সেই অ্যাড্রেসে আমি ওটা কালেক্ট করতে হবে। সো আমি ওটা মেন্টরসে রেজিস্ট্রেশন করেছিলাম, সো আমি মেন্টরস থেকে কালেক্ট করেছিলাম। ওকে, ফাইন। আর সার্টিফিকেট তো সার্টেন মেয়াদ থাকে? হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আইএলস এর মেয়াদ হচ্ছে 2 বছর। এন্ড 2 বছরের মধ্যে যদি আমি আইএলস এর ইউজ করতে না পারি, আমি তাহলে হচ্ছে কি আমার আবার আই উইল হ্যাভ টু সিট ফর আইএলস। তো এখানে এখানে it involves more effort, it involves more money, so it's wise to apply as long as you have the validation for IELTS, as long as you have the deadline still existing. So এটাই করা উচিত আর কি। মানে কারো যদি মনে হয় যে আমি 2 বছরের না আমি 3 বছর পরে যাব, তাহলে 3 বছরের সময়তেই আইএলটিএস দেওয়া উচিত। আইএলটিএস কোথাও চলে যাচ্ছে না আর কি। আচ্ছা আচ্ছা, আমার এই সেশনের সবচেয়ে লাস্ট কোশ্চেন তোমার জন্য, ভয় পেও না, এটা আছে মেইনলি যে অনেকেই কোচিং সেন্টার প্রোভাইড করে বা কোচিং সেন্টারে যাওয়ার জন্য এনকারেজ করে যে বাসায় বসে নিজে নিজে আইএলটিএস এর প্র্যাকটিস করা যাবে না, তোমাকে অবশ্যই কোচিং সেন্টার যেতে হবে শেখার জন্য। নট ফর মক টেস্ট, মক টেস্ট একটা ভিন্ন জিনিস, ওটা একটা মানে যে কেউ দিতে পারছে, যে রানিং যে কোচিং সেন্টার স্টুডেন্ট এট দ্য সেম টাইম যে বাইরে থেকে আসে সেও দিতে পারতেছে মক টেস্ট। মেইনলি আমি মেইন করতে চাচ্ছি যে আসলে প্রিপারেশন ফেজটা, যে 3 থেকে 4 মাস লাগে, কারো কারো 2 মাস লাগে, কারো 1 মাস লাগে, এই ফেজটাতে অনেকে এনকারেজ করে বা অনেকে বলে যে আমাকে কোচিং সেন্টারে করতে হবে, করলে তুমি গাইডলাইন পাবা বা সামহাউ। এই জিনিসটা কতটুকু মানে তোমার আছে মানে ইয়া মনে হচ্ছে যে লিগ্যাল মনে হচ্ছে যে আসলে মাস্ট করতেই হবে বা না করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না? তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কি বলো? টু বি ভেরি অনেস্ট, আমার কাছে মনে হয় কোচিং সেন্টারের যে প্র্যাকটিসটা, যেমন আমাদের বাংলাদেশে যে প্র্যাকটিসটা 4 মাসের কোর্স, 6 মাসের কোর্স, 3 মাসের ক্র্যাশ কোর্স অর হোয়াট নট, সেগুলো আমার কাছে পুরোটাই হচ্ছে ব্যবসা মনে হয় আমার কাছে। কারণ আমার কাছে মনে হয় না যে আইএলটিএস ইজ সামথিং যার জন্য হচ্ছে এত টাকা খরচ করার কোনো প্রয়োজন আছে। কারণ আইএলটিএস এর টেস্টটা দেওয়ার জন্য হচ্ছে গিয়ে যথেষ্ট পরিমাণ টাকা লাগে। 17,000 ইজ নট লাইক লাইক আমি আর যে কোনো সময় স্পেয়ার করতে পারছি, দ্যাট ইজ নট ফর স্টুডেন্টস। সো তো আমি আমি যদি 4 মাসের প্রিপারেশন লাগে, 4 মাসের প্রিপারেশনটা আমি কোচিং সেন্টারে কেন নিব? আমি নিজে পার্সোনালি প্রিপেয়ার করতে পারি সেটা। অ্যান্ড আইএলটিএস ইজ নট অ্যাবাউট আইএলটিএস। আইএলটিএস এর যে প্রিপারেশনটা সেটা হচ্ছে গিয়ে সারা জীবনের, ইটস এ লাইফ টাইম লার্নিং প্রসেস। আমি ছোটবেলা থেকে আমি কিভাবে কিভাবে আমি বড় হয়েছি, ছোটবেলা থেকে আমার কিভাবে কিরকম আমার অ্যাপটিটিউড এবং কিরকম কম্প্রিহেন্ডেবিলিটি গ্রো করেছে, ওরকম ওটার উপরে আমার বেস করছে। কিন্তু দেয়ার ইজ অলওয়েজ রুম ফর ইমপ্রুভমেন্ট। সেজন্য যেটা করতে হয় আমার মতে, যে কোচিং সেন্টারে যদি আমার যেতেই হয়, কারো যদি মনে হয় যে আমার আসলে কোচিং সেন্টারে না গেলে হচ্ছে না, আমার হয়তো একটু এক্সপার্ট অপিনিয়ন দরকার, সেজন্য আমি প্রথমে বলবো ফার্স্টে যে সমস্ত বইগুলা বাজারে প্রচলিত, সেই সমস্ত টেস্টের যে কোয়েশ্চেন গুলো সেগুলো প্র্যাকটিস করা উচিত। তারপর মক টেস্ট দেওয়া উচিত, এবং মক টেস্ট দেওয়া উচিত হচ্ছে কিছুদিন গ্যাপে গ্যাপে, যেমন 1 মাস 2 মাস গ্যাপে, বা হচ্ছে কি 15 দিন গ্যাপে গ্যাপে মক টেস্ট দেওয়া উচিত। আজকে মক টেস্ট দিয়ে কালকে আরেকটা দেওয়া উচিত না। তাহলে হচ্ছে আমার ইমপ্রুভমেন্টের জায়গা নেই এবং আমার স্কোর সিমিলার হবে। আমার ইমপ্রুভমেন্ট করতে হবে। তো এখানে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে আমি আজকে মক টেস্ট দিলাম, মক টেস্টের পরে আমার ইমপ্রুভমেন্ট জন্য আমি অনলাইন রিসোর্সেস বা ইউটিউব চ্যানেলস গুলো আমি ইউজ করতে পারি। আমি ওগুলো দেখে দেখে প্রিপারেশন নিয়ে যদি আমি দেখি যে মক টেস্টে স্টিল আমার স্কোর ভালো হচ্ছে না, তখন আই ক্যান গো ফর সামওয়ান হু ইজ এক্সপার্ট, যারা হচ্ছে টিচিং করছে, তাদের সাথে কথা বলা উচিত যে দেখেন আমি এইগুলো ফলো করছি, আমার হচ্ছে গিয়ে
স্কোর ভালো হচ্ছে না মক টেস্টে, তখন I can spend few days in a coaching center or in a conversation with someone who is teaching IELTS. So আমার মতে 3 মাস 4 মাসের ক্র্যাশ কোর্স এগুলো মিনিংলেস। নো অফেন্স টু এনিওয়ান হু ইজ ডুইং দিস, বাট স্টিল আমার কাছে মনে হয় যে এগুলার প্র্যাকটিসটা বাদ দিয়ে আসলে নিজের সেলফ ইমপ্রুভমেন্টটা আগে আসলে বোঝা উচিত। আগে আমি আইএলটিএস দিতে চাই, মানুষ যেটা করে বাংলাদেশে, ওকে আমি আইএলটিএস দিব, আমি বিদেশে পড়তে যাব, আমি আজকে যাই ভর্তি হয়ে গেলাম। আগে দেখো, আগে নিজে 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 জানি, নিজে চেষ্টা করি, নিজে মক টেস্ট দেই, তারপরে যদি আমার না হয় তারপরে আমি যাই। দ্যাট ক্যান বি আ গুড প্র্যাকটিস আমার কাছে মনে হয়। আমি আইএলটিএস ডিসিশন নিলাম, কালকে থেকে আমি ভর্তি একটা জায়গায়। ওকে, গ্রেট। আমি একটা কোশ্চেন লাস্ট করব, যেটা তোমার অ্যানসার না দিলেও চলবে যদি না দিতে চাও। তুমি তো ওভারঅল আইএলটিএস এর স্কোর 8, দ্যাট মিন্স ব্যান্ড স্কোর, হ্যাঁ ব্যান্ড স্কোর যেটা তুমি 8 ওভারঅল। তুমি একটুকে মেনশন করলা যে তোমার স্পিকিং এর 7.5 ছিল, দ্যাট মিন্স তোমার 7.5 কে কভার করার জন্য তোমাকে নিশ্চয় অন্য কোথাও 8 এর উপর পেতে হয়েছে, কিন্তু হাই স্কেলেই 9। তো তুমি আসলে মেইনলি 9 পাইছিলা কোন কটাতে? নো, আমি 9 পাই না একটাতেও, আমি 8.5 পাই না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি মক টেস্টে একবার হচ্ছে 8.5 পাই, এবং কিছু এবং লিসেনিং এ আমি 9 পাইতাম লিসেনিং এ। সো লিসেনিং এ আমার যে ঝামেলার কারণে হচ্ছে কি আমি 9, আমার মনে হয় ওই কারণে আমার 9 ছুটছে বা 8.5 ও ছুটছে। লিসেনিং আমার খারাপ হয়েছে। আমি যদি 8 ধরি তাহলে আমার আগের তুলনায় আমার লিসেনিং মেইন এক্সামে খারাপ হয়েছে, এবং এটাই স্বাভাবিক। আমার মক টেস্ট বা বাসার যে প্র্যাকটিস, ওর থেকে আমার এক্সামে আমার স্কোর নামবে। ইমপ্রুভ হওয়াটা টাফ, এক্সাম আমার স্কোর নামবে, এবং এটাই স্বাভাবিক, এবং এটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে আমার যে ওভারঅল স্কোরটা হচ্ছে এমন এভারেজ যে আমার একটু পান থেকে যদি আর একটু চুল খুঁজতো তাহলে আমি 8 মিস করতাম। আমার স্কোর হচ্ছে গিয়ে 8, 8, 7.5, 7.5, লিসেনিং আর রিডিং এ 8, 7.5 আর 7.5। যদি এভারেজ করি তাহলে 7.5, 7.785 or সামথিং হয়, 8 ইশ, 8 না, আমি গ্রেস পাইছি 8। সো ইটস লাইক এ গ্রেস। কমপ্লিটলি 8 না, কিন্তু ফুল 8 আমি পাই নাই, কিন্তু হচ্ছে কি যখন এভারেজ করা হয় তখন 8 ইশ ছিল, সো এটাকে 8 করে রাউন্ড ফিগার করে দেওয়া হয়। 7.5 করা হয় নাই, কারণ হচ্ছে কি আমার 7.5 এবং 8 এর মাঝখানের যে এভারেজ, ওই এভারেজ থেকে আমার নাম্বার বেশি ছিল। সো 7.5 আর 8 এর মাঝখানে একটা র্যান্ডম পয়েন্ট যদি আমি 7.75 ধরি, তার থেকে একটু বেশি ছিল। সো দ্যাট ইজ হাউ ইট ইজ। ওকে, গ্রেট। থ্যাংক ইউ ইসমাম, তোমার সাথে খুবই ভালো লাগলো, অনেক কিছু জানলাম আমরা, এবং আশা করি যারা এই ভিডিও এত লম্বা সময় ধরে দেখছে তারা কিছুটা উপকার পাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ইওর টাইম। I want to thank you for taking this initiative. It's a very nice and very humanitarian initiative for new students who are planning to come to visit, not to visit, come to study in Europe and in Germany, and especially in Germany. And this is a very, very good approach. The thing that you are doing is really applaudable, and I think we should appreciate that, and I really do. আচ্ছা, থ্যাংক ইউ। আর যারা যারা এই পর্যন্ত দেখছেন তারা সাবস্ক্রাইব করেন, আর যারা দেখেননি তারা সাবস্ক্রাইব করার দরকার নেই ভাই। ধন্যবাদ। Do subscribe. ওকে।